নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আমি যখন কলেজে পড়তাম তখন ভীষণ জনপ্রিয় একটি হিন্দি ছবি এসেছিল, তার একটা সংলাপ রীতিমতো সুপারহিট। বড়ে বড়ে দেশোं में ऐसे छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। আমাদের পশ্চিমবঙ্গ দেশ নয়, রাজ্য, কিন্তু ছোট ছোট ঘটনা ঘটেই চলেছে। কত ছোট ছোট ঘটনা? ধরুন, আগুনে প্রায় 20,000 পরিবার, 20,000 মানুষ গৃহচ্যুত, খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন, 700টা বাড়ি পুড়ে খাক। আবার সেই ছোট ছোট ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। কীরকম প্রশ্ন? আমাদের ছোটোবেলা আরেকটা জনপ্রিয় নাটক মারিচ সংবাদের যদি সংলাপটা একটু এদিক ওদিক করে নিই, তাহলে এরম দাঁড়ায়, কেউ প্রশ্ন করো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও গোলযোগ হচ্ছে, প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্ন করছেন এ রাজ্যের মানুষ একটার পর একটা ঘটনায়। আমাদের আজকের প্রতিপক্ষ সেই ধরনের একের পর এক ঘটনায়, যা গত সপ্তাহে এবং এই সপ্তাহে আমাদের আবার উদ্বিগ্ন করেছে, ভাবিয়েছে যে গণতান্ত্রিক কাঠামোটা ঠিক একই জায়গায় আছে তো, আমরা গণতান্ত্রিক পরিবেশে শ্বাস নিতে পারছি তো। সেই নিয়েই আজকে আমাদের প্রতিপক্ষ। আমার একদিকে আছেন ওম প্রকাশ মিশ্র, কংগ্রেস নেতা, তার পাশে আছেন সোমনাথ সিনহা রায়, মহেশতলার তৃণমূল কংগ্রেসের নেতা, যেখানকার ঘটনা দিয়ে আজকের প্রতিপক্ষ আমি শুরু করব। আছেন প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায়, আছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এবং আরএসপি শ্রমিক ফ্রন্টের নেতা মিহির বন্দ্যোপাধ্যায়। আপনাদের পুরনো কয়েকটা উদাহরণ দিয়ে আজকের মহেশতলায় কী ঘটেছে এবং সেই ঘটনা আমাদের ঠিক কোন লাইনে ভাবাচ্ছে দেখাবো। 2002, 2005 একাধিকবার গোবিন্দপুর রেল কলোনিতে আমরা দেখেছি উচ্ছেদ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছিলেন একের পর এক ঘটনায়। সেখানে পৌঁছে গেছিলেন সৌগত রায়, সোনালী গুহকে নিয়ে, এবং বহুবার প্রশাসনের তরফে, এমনকি আদালতে গিয়েও বলতে হচ্ছে যে বড় ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, তাই এই মুহূর্তে প্রশাসন গোবিন্দপুর উচ্ছেদ করতে পারছে না, লেক গার্ডেন্সে উচ্ছেদ স্থগিত রয়েছে। টালিনালা উচ্ছেদ, টালিগঞ্জ গড়িয়া মেট্রো যে সম্প্রসারণের কাজ ছিল, সেখানেও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন, টালিনালা যে সম্প্রসারণ তা রুখে দিয়েছেন। বেদি ভবনের ঘটনা আপনাদের সকলেরই জানা। তাহলে প্রশ্ন ওঠে যে এই একের পর এক ঘটনায় যখন উচ্ছেদ হওয়া মানুষের পাশে তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর কি অবস্থান বদল করলেন? এই পুরনো ঘটনাগুলো দ্রুত আপনাদের মনে করিয়ে দেব। শাসক বদলায়, কিন্তু শাসকের সদ্ভাব বদলায় না। বাম শাসনের অবসানে তৃণমূল ক্ষমতায় আসার পর সাম্প্রতিককালে একাধিক ঘটনায় এই সুরই শোনা গিয়েছে রাজনৈতিক মহলে। এবার মহেশতলা বস্তির অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা, সেই অভিযোগই আরও একবার সামনে নিয়ে এলো। বিরোধী নেত্রী থাকার সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে গিয়ে বস্তিবাসীদের পাশে দাঁড়াতেন, এখন মুখ্যমন্ত্রী হয়ে তাঁরই মনে হচ্ছে মহেশতলার বস্তির আগুন ছোট। মহেশতলায় একটা আবার অগ্নিকাণ্ড হয়েছিল ছোট, এবং কতগুলো বস্তির বাড়ি পুড়ে গেছে। আমি জাভেদ খানকে পাঠিয়েছিলাম, সে দেখে এসছেন। বিভিন্ন মহলে প্রশ্ন, তাহলে কি মহাকরণের মসনদে বসেই পাল্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? স্টিফেন কোর্ট বা আমেরিকাণ্ডের মতো একাধিক প্রাণহানির ঘটনা ঘটলে তবেই কি সেটা বড় অগ্নিকাণ্ড হবে? আর 16 বিঘা বস্তিতে 700 ঝুপড়ি পুড়লে সেটা নেহাতি ছোট? কিন্তু বিরোধী মমতা অবশ্য ছোট বড় দেখতেন না, নানা কারণে ছুটে যেতেন বস্তিবাসীদের কাছে। তার বিরোধিতাতেই আটকেছে এই শহরে একাধিক বস্তি উচ্ছেদ এবং পুনর্বাসনের উদ্যোগ। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও লেক গার্ডেন্স গোবিন্দপুর ট্রেন লাইনের দুধারের বস্তি উচ্ছেদে বিরোধিতা করেন তৎকালীন বিরোধী নেত্রী তথা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজের জন্য টালিনালা বস্তি উচ্ছেদ, তৎকালীন বাম সরকার বাইপাসের ধারে পুনর্বাসনের ব্যবস্থা করলেও মমতার চরম বিরোধিতাতেই আটকে যায় উচ্ছেদ। বেলেঘাটা খালের সংস্কারের জন্য খালের ওপর বসবাসকারী ঝুপড়িবাসীদের উচ্ছেদ করতে যায় তৎকালীন বাম সরকার, এক্ষেত্রেও বাধা দেন বিরোধী মমতা। শাসকের রং বদলালেও সদ্ভাব যে একই থাকে তার প্রথম সাক্ষী নোনাডাঙ্গা। অভিযোগ, পুনর্বাসনের কোনো রকম ব্যবস্থা না করে নোনাডাঙ্গা বস্তি উচ্ছেদে অভিযানে নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাদের সঙ্গে হাত লাগান তৃণমূলের কর্মী সমর্থকেরা। উচ্ছেদকারীদের ব্যাপক মারধর করা হয়। বস্তি উচ্ছেদ বিরোধী আন্দোলনে একদা নেতৃত্ব দানকারী মমতা বন্দ্যোপাধ্যায় নোনাডাঙ্গার আন্দোলনের পেছনে মাওবাদী হাত দেখেন। সত্যি পরিবর্তন এসেছে। এবিপি আনন্দ। শ্রমিকদা, আপনাদের দিদি শুরু করব। এখানে কোনো তৃণমূল কংগ্রেস নেতা থাকলে বলতেই পারতেন যে একটা ছোট আগুন লেগেছে, তাই নিয়ে আপনারা বিরোধীরা প্রাণপণ রাজনীতি করছেন।
700 বাড়ি পুড়ে যাওয়া, এইটা যদি ছোট ঘটনা হয়, যারা বলেন তাদের তো নিরোর এই বিখ্যাত ডায়লগ তাহলে মনে পড়ে, বিখ্যাত কথা যে রোম পুড়ছে আর উনি বেহালা বাজাচ্ছেন। গরিব মানুষ দিনমজুরি করেন, প্রতিদিনের রোজগারে তাদের চাল আসে, সেই জন্যে গুরুত্ব নেই। 700 বাড়ি পুড়ে গেল, এবং এ যে প্রথমবার তা তো নয়, ঠিক 3-4 মাস আগেও পুড়েছে, এবং তখনও একই অভিযোগ ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কেউ গ্রেপ্তার হলো না, কোনো তদন্ত হলো না, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হলো না। এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক আগে জল প্রকল্পের জন্য অধিগৃহীত। ওখানে জল প্রকল্প আছে সবাই জানেন। যখন বামফ্রন্টের সরকার ছিল তখন পরিকল্পনা হয়েছিল, যেহেতু কলকাতা শহরে জলের চাহিদা খুব বাড়ছে এবং ওখান থেকে আমাদের জল যাচ্ছে মহেশতলা, এখন নতুন করে পূজালি, বজবজ এইসব জায়গায়, ফলে এর একটা 3 নম্বর ইউনিট করা খুব জরুরি। তা তখন একটা পরিকল্পনা ছিল 3 নম্বর ইউনিট করা হবে, কিন্তু এই 3 নম্বর ইউনিট যে করা হবে তার বিকল্প হিসেবে ওখানে একটা অংশে কিছু মানুষ, এই জায়গাটা কিন্তু কম না, জায়গা অনেক বেশি, এটা নাম 16 বিঘে কিন্তু জায়গাটা 50 একর, তা 50 একর খানিকটা বেশি। ফলে খানিকটা জায়গা এদের প্রত্যেকের পুনর্বাসন দেওয়া হবে, ঠিক যেরকমভাবে গোবিন্দপুরের পুনর্বাসন দেওয়া হয়েছে, আর বাকি জায়গায় জল প্রকল্প হবে। এই রকম পরিকল্পনা নেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকারের শেষে, কিন্তু তারপর নির্বাচন ইত্যাদি চলে আসাতে সে প্রকল্প আর হাতে কলমে বাস্তবায়নের কাজ শুরু করা যায়নি। এই সরকার আসবার পর থেকে অদ্ভুতভাবে আমরা দেখছি যে, শুনছি অনেক দিন ধরে যে ওখানে নাকি বিরাট আবাসন প্রকল্প হবে। কি করে আবাসন প্রকল্প হবে? জল প্রকল্পটা কি তাহলে হবে না? গোটা কলকাতা শহরের জল যে টানাটানি হবে তার জন্য ওখানে 3 নম্বর ইউনিট তৈরি করবার কথা ছিল CMWS এর। কোথায় গেল সেই প্রকল্পের কথা? এই লোকগুলোর বাড়িতে বারে বারে আগুন লাগছে। গতবারও নির্দিষ্টভাবে এই নিয়ে 3 বার, গত 1 বছরের মধ্যে 3 বার, কিন্তু এটা 2 বার নয়, 3 বার আগুন লাগলো। গতবার একেবারে নির্দিষ্ট গিয়ে সবাই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে একটি নির্দিষ্ট বাড়ির থেকে আগুন ছড়িয়েছে, আগুন লাগানো হয়েছে। সেখানকার মানুষের অভিযোগ, মানুষ যার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, এরকমও কথা বলছেন, এবং তারপর সেই লোকটিকে গ্রেপ্তার করা যাচ্ছে না এবং খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ সেই লোক ওখানে ঘুরে বেড়াচ্ছে। গত 4 মাস প্রতিদিন সেই লোক ঘুরে বেরিয়েছে ওখানে, কিন্তু পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। এবং ওখানে চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আছে যে এই গোটা সামগ্রিক যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে আমি চেয়ারম্যানের কথা আসবো, কিন্তু আপনাদের বাম শাসনেও বারবার বেলেঘাটা খালের ধারে বস্তিতে একাধিকবার আগুন লেগেছে, সেরকম ঘটনা তো কখনো এরকম কথা নেই যে সেখানে আগুন লাগানো হয়েছে। আগুন অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটে, আচ্ছা গতবার যে আগুন, আপনি চেয়ারম্যানের কথা বলছিলেন, কেন তদন্ত হলো না? এই যে এখানে চেয়ারম্যানের বিরুদ্ধে বারে বারে অভিযোগ আসছে, কেন তদন্ত করা হচ্ছে না? কার চাপে? এবং কার চাপে হঠাৎ মুখ্যমন্ত্রীকে বলতে হলো 700 বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ছোট্ট ঘটনা? কার চাপে ওখানে মানুষ অভিযোগ করছে চেয়ারম্যানের নাম, অথচ পুলিশ FIR কেন চেয়ারম্যানের নাম ড্রপড? বলতে পারেন এইবারের আগুন লাগার ঘটনার পরেও কেন ড্রপ তার নাম, যার নামে অভিযোগ করছে সাধারণ মানুষ? কেন তদন্ত করা হচ্ছে না? কি করে তদন্ত করা হবে যেখানে রাজ্যের মন্ত্রীরা বলেন আরাবুল হচ্ছে এই সরকারের স্বপ্নের সন্তান, যারা বলেন মুন্না ভাই সে হচ্ছে এই সরকার এবং তৃণমূলের স্বপ্নের সন্তান, তার মন্ত্রীরা যেভাবে তাদের রক্ষা করেন তাতে এ কাণ্ড তো ঘটবেই। এবং এখানে গভীর প্রমোটার চক্রান্ত, এবং এটা বুঝে রাখবেন ওইখানে একর তো ছেড়ে দিন, ওখানে 1 কাঠা জমির এখন যা দাম ওটা প্রাইম ল্যান্ড, ফলে এখানে কয়েক হাজার কোটি টাকার লেনদেনের সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। সেইখানে বারে বারে আগুন লাগানো হচ্ছে বলে অভিযোগ আসছে, অথচ কোনো তদন্ত হচ্ছে না, পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না। ফলে আমাদের খুব পরিষ্কার কথা, আগুন লাগিয়ে গরিব মানুষগুলোকে আপনারা সর্বশান্ত এই নিয়ে 3 বার করলেন গত 1 বছরে। এদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে, এদের প্রত্যেকের, ওখানে যেমন বলছে 1100 জনের আমরা বাড়ি করব, এ পরিকল্পনা বামফ্রন্টের সময় নেওয়া হয়েছিল যে এদের তৃণমূলের তরফ থেকে আজকেও বিধানসভায় ঘোষণা করা হয়েছে পুনর্বাসন দেওয়া হবে। পুনর্বাসন 1100, কোন 1100 সেই তালিকা তৈরি করে দিচ্ছে তৃণমূল। এবং ওখানে এত গরিব মানুষ বাস করেন, তাদের বহু লোকেরই রেশন কার্ড নেই, অর্ধেকের বেশি লোকের রেশন কার্ড নেই, ভোটার আই কার্ড নেই, অন্যান্য যে সমস্ত সরকারি নথিপত্র সেই সরকারি নথিপত্র নেই। তখন আগুনে সব পুড়ে খাক, কোথা থেকে এই তালিকা তৈরি হবে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া? তার কারণ আগুন তো 4 মাস আগেই কেবল লেগেছে তা না, তার আগেও আগুন লাগানো হয়েছে ওখানে, এবং তাদের হাতে কোনো কাগজপত্র নেই, নথিপত্র নেই, কিছু নেই, কাকে দেবে? ফলে এ তালিকা তৈরি করছে, এবং কিছু ওখানে দালাল তৈরি হয়েছে, এখন তৃণমূল পার্টির পক্ষ থেকে দালাল তৈরি হয়েছে, যারা ওই 1100 তালিকায় তোমার নাম তুলে দেবো এই বলে তারা ওখান থেকে পয়সা নিচ্ছে, এবং এই দালাল চক্র সেই দালাল চক্র ওখানে সক্রিয়।
ভয়ঙ্করভাবে সক্রিয়। আমাদের সেই জন্য কথা হচ্ছে, যত লোক ওখানে বাস করে, ওখানে কমপক্ষে 7,000 পরিবার, 7,000 বাড়ি ওখানেতে আছে, 7,000 পরিবার সব মিলে ওখানে বসবাস করে। এই প্রতিটি পরিবারকে ওখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সে সুযোগ ওখানে আছে। তার কারণ আমি আবারও বলছি, জমি ওখানে 16 বিঘে বস্তিটার নাম, কিন্তু জমি ওখানে 50 একরেরও অনেক বেশি, ফলে এটা সম্ভব। এবং আগামী দিনে কলকাতা শহরের জলের সমস্যা এবং কলকাতার আশপাশের জলের সমস্যা মেটানোর জন্য বামফ্রন্টের আমলে যে পরিকল্পনা করা হয়েছিল, যে গার্ডেন রিচের ওয়াটার ওয়ার্কসের 3 নম্বর ইউনিট ওখানে তৈরি করে গার্ডেন রিচের জল উৎপাদন ক্ষমতা অনেক বাড়ানোর, সেই প্রকল্পই করতে হবে। অন্য কোনো আবাসনের প্রকল্প ওখানে করা যাবে না। এবং তার জন্য যে বারে বারে আগুন লাগানোর ঘটনা, ওই জন্যই ওখানে ঘটছে। তার কারণ কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা ওখানে যুক্ত আছে। কেন আপনি বলুন দেখি, এই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও কেন পুলিশ তার নামে এফআইআর করছে না? একই ঘটনা আমরা গার্ডেন রিচের চেয়ারম্যানের ক্ষেত্রেও দেখেছি, একই ঘটনা আমরা আরাবুলের ক্ষেত্রেও দেখছি। আরাবুলের বিরুদ্ধে যখন অভিযোগ আসছে, সেই আরাবুলের সঙ্গে পুলিশের যোগাযোগ, পুলিশ তাকে অনুরোধ করছে, যেদিনকে বামনঘাটায় গুলি চালালো আর ওই গাড়ি পোড়ালো, সেই দিন পর্যন্ত পুলিশ তাকে যোগাযোগ করে বলছে তুমি আমাদের সাহায্য করো। যে হচ্ছে রেজ্জাক মোল্লার উপর আক্রমণের মেন অ্যাকিউজড, তার সঙ্গে পুলিশ যোগাযোগ করছে, সে নিজে পুলিশের তৃণমূলের প্যাডে লিখে দিচ্ছে। মুন্না ভাই, সে মুন্না ভাইকে নিজে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ক্লিন চিট দিচ্ছেন রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে, এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মন্ত্রীকে কেন জেরা করা হলো না, এবং এখনো কেন জেরা করা হবে না সেই মন্ত্রীকে? এবং দুলাল দাস, ওখানকার যিনি চেয়ারম্যান যিনি আছেন, তার বিরুদ্ধে বারে বারে অভিযোগ আছে, এবং স্থানীয় মানুষ তারা তাদের অভিযোগপত্রে নাম লেখা সত্ত্বেও কেন তার নাম এফআইআর থেকে বাদ দেওয়া হলো, একথা বলতে হবে তো। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা দেখবেন, ওখানে একজন মন্ত্রী, পুরমন্ত্রী আছেন, ওই মুন্না ভাইয়ের রক্ষাকর্তা, তিনি যাওয়ার পর একটি ছেলে, সেই ছেলেটি ওখানে থাকেও না, একটু সমিত, আমি এই প্রসঙ্গে কিন্তু মানুষের অভিযোগের কথা বলা হচ্ছে, মানুষ ওইখানে দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ করছেন, এবং মানুষের সামনেই যখন রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন, নেতারা যাচ্ছেন, ঠিক এক্স্যাক্টলি কি বলছেন আমরা ক্যামেরায় যা ধরা পড়েছে হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। কাল থেকে বানানো শুরু হবে, রাজনীতির কথা বলো না। পিছনে আসুন না দাদা, আপনি এই দুলাল দাসের ষড়যন্ত্রের রফিক যে এত বড় ঘটনা করেছে, তাকে আজও পর্যন্ত আরেস্ট হচ্ছে না কেন? তাকে আরেস্ট হওয়ার দরকার আছে, এর সঙ্গে দুলাল দাসের আরেস্ট হওয়ার দরকার আছে। মমতাদি সবসময় গরিব মানুষের সাথে আছে। ম্যারেঞ্জের ব্যবস্থা এখন মমতা দিদি বলল কেন আরেস্ট করতে হচ্ছে? টিভিওয়ালাদের সাথে বিশ্বাস করো না, টিভিওয়ালাদের বিশ্বাস করো না। যতই যাই হোক, মমতা দিদি হোক আর যাই হোক, দুলাল দাসের অ্যারেস্ট চাই, আর এই রফিকের অ্যারেস্ট চাই, আর রফিক চাই, দুলাল দাসের অ্যারেস্ট চাই। আমার কাছে কথা হচ্ছে এটা, উনি সব কিছু করেছে, আমাদের সঙ্গে সব মিলে কেন বসেনি? আমরা কি মানুষ না নাকি? ওনাকে আমরাকে ফেলে দিই? রাজ্যের মন্ত্রী তো আপনাকে কিছু বলছি, গালাগালি দিচ্ছি, বড় কথা বলছি, কিভাবে কথাটা হলো? সব মিলে সব কিছু করে দেবো, তারপর আইন দুলাল দাসের অ্যারেস্ট চাই। আমি চাই দুলাল দাসের অ্যারেস্ট চাই। রফিকের আজ হচ্ছে 4 মাস আগে, তাদের মধ্যে অ্যারেস্ট হয়নি। সেসব রাজনীতির কথা কবে থেকে শুরু হবে? কাল থেকে। আবার তুমি প্রশ্ন করছো না, আমি নিজে বলছি না ভাই, হচ্ছে না। তুমি আমাকে প্রশ্ন মানে তুমি আমাকে টাকা রেখে দিয়েছো আর কাজটা করাতে বলছো। আমি তো বলছি কাল থেকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে আমার।
ওমপ্রকাশ টিভি ওলাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে মন্ত্রী। একটা পরিষ্কার প্রশ্ন, যে 700 বাড়ি আগুনে খাক হয়ে গেছে, পুড়ে 20,000 মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন। প্রথম কথা, যে সেই বাড়িগুলোতে তারা টিভি কিনে টিভি দেখার মতো আর্থিক সামর্থ্য ছিল কিনা, আর এই অবস্থায় টিভি দেখে উত্তেজিত হয়েছে তারা, এই ব্যাপারটা তো খুব স্পষ্টতই বাস্তবসম্মত নয়। তাহলে এই মানুষগুলোর উত্তেজনার কারণ কি আপনাদের মতো বিরোধী রাজনীতিকরা? আমি কি বলবো, ফিরহাদ হাকিম তো দারুণ কথা বলছে যে রাজনীতির কথা না বলার জন্য সবাইকে অনুরোধ করেছেন ফিরহাদ হাকিম, আর উনি বলছেন যে আইন আইনের পথে চলবে। এই দুটো কথা ফিরহাদ হাকিম বলেছেন, তো এর পরে আর আলোচনার বিশেষ কি থাকতে পারে আমি বুঝতে পারছি না। তবে ফিরহাদ হাকিম ওখানে পরশুদিন যাননি, সব জায়গায় জানতো, পরশুদিন যাননি। যেই মুহূর্তে পরশুদিন যাননি, যেই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে একটা বড় প্রতিনিধি দল, দীপা দাসমুন্সী, দক্ষিণ 24 পরগনা জেলা কংগ্রেস কমিটি, অন্যান্যরা ওখানে পৌঁছেছে, তখনই আর কি নির্দেশ গেছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, আর যাই হোক ববি হাকিমকে পাঠানো হয়েছিল। সমস্ত কিছুর সঙ্গে উনি যুক্ত রয়েছেন ওখানে, তো তাই জন্য ওনাকে পাঠানো হয়েছিল। যারা কোনো অগ্নিকাণ্ডকে, আগুন লাগাকে ছোট ঘটনা বলে, এটা ছোট মনোবৃত্তির পরিচায়ক, এক্সট্রিম ইনসেনসিটিভিটি। শুনুন, ডিসাস্টার হয়, দুর্যোগ হয়, আমরা বলি ন্যাচারাল ডিসাস্টার, কিন্তু এটার উল্টো একটা শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা ম্যানমেড। এই মহেশতলার এই অগ্নিকাণ্ড, এটা হচ্ছে ম্যানমেড ডিসাস্টার, মানুষ সৃষ্ট। যারা ভুক্তভোগী, যাদের সমস্ত কিছু পুড়ে গেছে, তারা সুস্পষ্টভাবেই বলছেন যে কারা এর জন্য দায়ী। আর এটাতে যদি টিভিওয়ালারা যদি তাদেরকে বলিয়ে দিয়ে থাকে, তাহলে আজ থেকে 4 মাস আগে যে আগুন লেগেছিল তার তদন্তের কি হলো, মহেশতলা পৌরসভা কি করছিল, রাজ্য সরকার কি করছিল, মুখ্যমন্ত্রী কি করছিলেন। টিভিওয়ালাদের উপর দায় চাপানোর কোনো আমি কার্যকারণ কোনো সম্পর্ক দেখছি না। আর আমি এটা বুঝতে পারছি না যে রাজনীতির সঙ্গে তো যুক্তির একটা যোগসূত্র রয়েছে। তো এই কথার সঙ্গে এই যে আগুন লেগেছে, একটা এফআইআর হয়েছে, মানুষ সর্বশ্রান্ত হয়েছেন, পৌরসভার পক্ষ থেকে সেখানে কোনো রকম সাহায্য জন্য কেউ এগিয়ে আসেননি, শুধুমাত্র দমকল মন্ত্রী গেছিলেন, উনি বলেছেন যে ঘটনার তদন্ত হবে, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন পাঠাতে হবে? এমএলএ নেই, এমপি নেই, পুরো রাজ্যে কি মমতা ব্যানার্জিকেই সমস্ত কিছু করতে হবে? এটা তো একটা চাপও হচ্ছে মুখ্যমন্ত্রীর উপর। ফিরহাদ হাকিমের দায়িত্ব নেই? ওনার ডিপার্টমেন্ট কি? মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ইজ নট ই সাপোজ টু বি দেয়ার? দমকল মন্ত্রী আগুন লেগেছে, উনি যাবেন না? এরা সবাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ যেটা আমি কথাটা ব্যবহার করতে ভালো লাগে না, আমি করি না এগুলি, যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা অনেক সময় আমি শুনেছি, আমি সবসময় বিরত থেকেছি এরকম একটা কথা ব্যবহার করতে, কিন্তু তাই তো এরা প্রমাণ করছেন। এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওখানে সুস্পষ্টতাই বোঝা যাচ্ছে। আপনি বন্ধ রাখতে পারেন? ওরা তো বলছেন আমি তোমাকে চাই, গার্ডেন বিচেও তোমাকে চাই, মুন্নার সব জায়গাতে তোমাকে চাই, একদম তোমাকেই যদি কেউ চায়, এইটা এই ভালোবাসা। আপনার প্লাস হচ্ছে লিঙ্ক। আমি তো টিভি ওয়ালাদের তো সবসময় আমি নিজে দোষ খুঁজে বেড়াই, আমি সবসময় দেখছি। আপনার সৌগত রায় সুস্পষ্টভাবে বললেন উনি, যে অনেকগুলি কলকারখানার জায়গা যেখানে কলকারখানা হচ্ছে না, সেখানে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। কেন আপনারা ফোকাস করলেন না ওটা? টিভিওয়ালাদের তো দোষ রয়েছে। আপনারা গার্ডেন রিচ কাণ্ডে মুন্নার ব্যাপারটা সামনে আসলো, কিন্তু গার্ডেন রিচে এই যে শয়ে শয়ে বাড়ি হচ্ছে ইল্লিগাল, কারা পারমিশন দিচ্ছে, কারা এটার সঙ্গে যুক্ত রয়েছে? আর এই দুটো ঘটনার উপর যদি টিভিওয়ালারা ফোকাস করতেন, তাহলে আজকে এই যে কথাটা এসছে যে এখানে কেন আগুন লেগেছে, এই যে ম্যানমেড ডিসাস্টার কেন হয়, কিভাবে হয়,
আর সেটাকে যদি আমি ছোট বলি, আমি আবার রিপিট করছি আমার কথাটা, সেটা ছোট মনোবৃত্তির পরিচায়ক। আর এই ছোট মনোবৃত্তিটার উৎপত্তিটা কোথায় থেকে? একটা অবশ্যই হতে পারে যে যতটা আপনার উপর পারফরমেন্সের চাপ, রেসপন্সিবিলিটির চাপ, গভর্নেন্সের চাপ, সেটা মানুষের প্রত্যাশার পরিপ্রেক্ষে আর কি, যেটা আপনার কাছে দায়িত্ব রয়েছে, ক্ষমতা সম্ভবপর নয়। কিন্তু সেন্সিটিভ হওয়ার জন্য, কম্প্যাশনেট হওয়ার জন্য, রেসপন্সিবল হওয়ার জন্য বা সিনসিয়ারিটিকে এক্সপ্রেস করবার জন্য কোনো অজুহাতের প্রয়োজন হয় না। এই যে ছোট ঘটনা বলা, কোনো কিছুকে লঘু করে দেখা, অর্থাৎ সেটাকে মানুষের দৃষ্টিপাতটা ঘুরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। এবং তার কারণটা হচ্ছে যে অন্য কোনো রকম রাজনীতি, সেটাকে সঠিক অর্থে রাজনীতি বলা যায় না। একটা মানে অপচেষ্টা, রাজনীতির নাম করে একটা অপচেষ্টা যে কিভাবে মানুষকে বোকা বানানো যেতে পারে, কিভাবে দায়িত্ব আর কর্তব্য যেটা তার উপর গুরুত্ব আরোপ না করে অন্যদিকে যাওয়া যেতে পারে। আমি মনে করি যে এটার সঙ্গে টেলিভিশনের কোনো সম্পর্ক নেই। টেলিভিশন মাস্ট রিপোর্ট। আপনারা এটা রিপোর্ট করেছেন, রিপোর্টের উপর যদি এরকম একটা অ্যানালিসিস হয়, আইনের পথে চলবে, আর ফিরহাদ হাকিম বলছেন সেটা, তাহলে আর আলাদা করে কি বলবো? রাজনীতির কথা বলছেন ওম প্রকাশ মিশ্র, কিন্তু সে কোন রাজনীতি যে রাজনীতি প্রশ্নের মুখোমুখি হতে ভয় পায়? তার কারণ প্রশ্ন তুললে কখনো তানিয়া ভরদ্বাজ, কখনো শিলাদিত্য বা কখনো এই গতকালের প্রতাপ নস্করের অবস্থা হতে পারে। তবে প্রতাপ নস্কর সৌভাগ্যবান, তার কারণ তিনি তৃণমূল কংগ্রেস করতেন। ঠিক কী প্রশ্ন তুলেছিলেন এবং সেই প্রশ্ন তোলার জন্য পরবর্তী কয়েক ঘন্টা তার কি দুর্গতি হলো দেখব। কবে থেকে শুরু হবে? কাল থেকে। আবার তুমি প্রশ্ন করছো না, আমি নিজে বলছি পাক্কা না ভাই, হচ্ছে না। তুমি আমরা প্রশ্ন করে তুমি আমাকে টাকা রেখে দিয়েছো আর কাজটা করাতে বলছো। আমি অনেক দুঃখের মানে অনেক কষ্ট পেয়ে দিদিকে জানাতে চেয়েছিলাম যে সারের দামটা বাড়ছে, এটা একটা দেখুন আপনি। I must tell you, you are a CPM cadre. CPM and Maoist, they are working together. প্রশ্ন করো না, কিছু জিজ্ঞাসা করো না। প্রশ্ন করলেই প্রশাসনের ত্রিনয়ন খুলে যাবে, রোশানল পুড়িয়ে ছাড়খাড় করে দেবে প্রশ্নকর্তাকে। সাম্প্রতিককালে বঙ্গে এমন রঙ্গ একাধিকবার দেখা গিয়েছে। তালিকায় নয়া সংযোজন প্রতাপ নস্কর। মহেশতলা অগ্নিকাণ্ডে ছাড়খাড় বস্তি পরিদর্শন করতে যাওয়া পুরমন্ত্রীকে তার নিরীহ প্রশ্ন ছিল, কেন এলেন না মুখ্যমন্ত্রী? অভিযোগ, তাতেই নাকি বিরুদ্ধাচরণের সুর শুনতে পান মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম। সঙ্গে সঙ্গে আটক, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। মুক্ত হয়ে আটক ব্যক্তি নিজেই দাবি করেন তিনি তৃণমূল করেন। হ্যাঁ, আমি তৃণমূল করি। আমি ওখানে আমাদের পার্টির দেখতে গেছিলাম, আমাদের পার্টির মিটিং ছিল। নানা মহলে প্রশ্ন, তাহলে কি তৃণমূল করার জন্যই আটক করার পরেও ছেড়ে দেওয়া হলো প্রতাপকে? তখন তার যে নিরীহ প্রশ্ন পুরমন্ত্রীর কানে লেগেছিল, তৃণমূল কর্মী জানার পরই কি ধারণা পাল্টে গেল? যদি ফিরহাদ হাকিম আগে থেকে জানতেন যে এই ব্যক্তি তৃণমূল কর্মী, তাহলে কি আদৌ তাকে আটক করা হতো? ববি হাকিম, ওটা ববিদা ভুল করেছিলেন হয়তো, কি উনি বুঝতে পারেননি আমাকে। তাহলে কি শিলাদিত্য চৌধুরী তৃণমূল করেন না বলেই তাকে গ্রেফতার হতে হয়? তানিয়া ভরদ্বাজের গায়ে তৃণমূলী তকমা নেই বলেই কি তাকে মাওবাদী বলেন মুখ্যমন্ত্রী? I must tell you, you are a CPM cadre. CPM and Maoist, they are working together. They are the Maoist cadre, I am telling you. We're coming to we have lots of other cadres. issues. This is wrong, I am not. I cannot reply the CPM question. They are the Maoist students. I can, even you can ask their all the details. I cannot say no. Okay. I cannot say I am a prestige. No. Okay. I am not. Okay, this is a different. No. তাহলে কি একমাত্র তৃণমূল করলেই প্রশ্ন করা যাবে, নচেত নয়? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রতাপ নস্করকে পুলিশ আটক করার সময় পুরমন্ত্রী বলেছিলেন বাইরে থেকে এসেছে। তাকে সরিয়ে নিয়ে গেছে কারণ সে অঞ্চলের ছেলে ছিল না, সে এখানে এসে উত্তেজনা সৃষ্টি করার কথা বলছিল। হতেই পারে, যদি পুরমন্ত্রী জানতেন প্রতাপ নস্কর তৃণমূল কর্মী, তাহলে হয়তো তার সম্পর্কে একথা বলতেন না। ব্যঙ্গের সুরে প্রশ্ন তুলছে নানা মহল। এবিপি আনন্দ।
এই ভদ্রলোক, এই প্রতাপ নস্কর, ইনি যদি তৃণমূল কর্মী না হতেন, যদি কোনো রাজনৈতিক দল নাই করতেন কিংবা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস বা সিপিএম করতেন, তাহলে কি 2 ঘন্টা পর ছাড়া পেতেন? তাহলে তার কি অবস্থা হতো? শিলাদিত্যের মতো 15 দিন গড়াদের পিছনে কাটাতে হতো? এই প্রশ্ন উঠছে, তার কারণ প্রশ্ন তোলা এই রাজ্যে কতটা বিপজ্জনক হচ্ছে সেটা বোধহয় একের পর এক ঘটনা পর পর দেখিয়ে দিচ্ছে। আমি যাব সোমনাথ বাবুর কাছে। সোমনাথ বাবু, আপনি স্থানীয় তৃণমূল নেতা। আপনি না সুমন বাবু, প্রথমে ভুল হচ্ছে, আমি কিন্তু তৃণমূল নেতা নই, আমি খুব সাধারণ কর্মী একজন, এবং সমস্ত পশ্চিমবঙ্গে আমি আগেও বলেছি যে কোটি লক্ষ মানুষ যারা মমতা ব্যানার্জিকে ভগবানের মতো শ্রদ্ধা করে, আমি তাদের মধ্যে একজন, আমি কোনো নেতা নই। এই যে বারবার দুলাল দাসের নাম উঠছে বারবার, এটা তৃণমূল কর্মী হিসেবে আপনি যেটা বলছেন যে আপনি একজন গর্বিত স্থানীয় স্তরের তৃণমূল কর্মী, সেটা আপনারা কিভাবে দেখছেন? কেন উঠছে বারবার? মহেশতলার, আমি একটু সময় নিচ্ছি, মহেশতলার চরিত্রটা একটু অন্যরকম হয়ে গেছে। প্রথমে দু একটা কথার উত্তর দিয়ে দিই। ফিরহাদ হাকিম, আপনারা বললেন ফিরহাদ হাকিম যা গেছে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে কিংবা জাভেদ খানকে পাঠিয়েছে, কিন্তু তার আগে বলি, মহেশতলা তৃণমূল কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন অমলেশ সরকার মহাশয়, তিনি প্রথম রাজ্য কমিটির সদস্য ছিলেন। তিনি কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে ওখানে গেছিলেন। মাইনরিটি সেলের দক্ষিণ 24 পরগনার যিনি কার্যকরী সভাপতি, ওয়ার্কিং প্রেসিডেন্ট জহিরুল হককে নিয়ে উনি কিন্তু প্রথম ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সুতরাং মমতা ব্যানার্জি কখন বলবেন কি না বলবেন, সেই জন্য কিন্তু ওখানকার তৃণমূল কংগ্রেস বলতে যারা পরিচিত এলাকাতে, যে সমস্ত মানুষরা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন, তারা কিন্তু উপস্থিত হয়ে গেছিলেন এখানে। দিদির একটা নির্দেশ সবসময় আছে, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটা মানে করা ঠিক হচ্ছে না যে ফিরহাদ হাকিমকে বলার পর গেছে কিংবা নিশ্চয়ই ছিল না। যেহেতু কথাটা আমি বলেছি, একটা হচ্ছে দমকল মন্ত্রী, আপনারা দেখান, উনি বলেছেন যে মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে। ফিরহাদ হাকিম বলেছেন যে ওনাকে মমতা ব্যানার্জি। ঠিক কথা, আপনি যেটা বলছেন ঠিক কথা বলছেন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে না, সেটাই তো বলছি, মমতা ব্যানার্জি ওরা দুজন বলছেন। প্রকাশ বাবু, আপনার একটা কথা প্রথম মনে রাখা উচিত, মহেশতলা পৌরসভাটাতে কিন্তু চালাচ্ছে আপনার কাউন্সিলররাও। আপনার কাউন্সিলর প্রশান্ত মণ্ডল ওই মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান, ওখানকার সিআইসিরা এখনো কংগ্রেসের। একটা হট্টমেলার দেশ চলছে মহেশতলার পৌরসভা, অস্বীকার করছি না। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কংগ্রেসের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন নেই, সেখানে মহেশতলায় এখনো ভাইস চেয়ারম্যান হয়ে আছে কংগ্রেসের, এবং আমরা মেজরিটি থাকা সত্ত্বেও এটা আমাদেরও দুঃখ দেয়। কিন্তু দায়বদ্ধতা যদি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের উপরে আঙুল তোলেন, তাহলে কিন্তু কংগ্রেসের উপরে আঙুলটা আসছে একই কারণে, যেহেতু প্রশান্ত মণ্ডল এখন সেখানকার ভাইস চেয়ারম্যান আছেন। দুলাল দাসের কথা, আমি সত্যি কথা আপনাদের বলতে চাইছি। দেখুন, দুলাল বাবুর বিরুদ্ধে কি অভিযোগ আছে না অভিযোগ আছে আমি সে ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এই কথাটা কিন্তু সত্যি। এখনই বললেন যে ভাইস চেয়ারম্যান রেসপন্সিবল, একসঙ্গে বলিনি, তাহলে চেয়ারম্যানও রেসপন্সিবল। ভুল কথা হচ্ছে। আমি কিন্তু ভাইস চেয়ারম্যান রেসপন্সিবল বলি, আমি যৌথভাবে রেসপন্সিবল, আমি বলেছি, আমি কিন্তু যৌথভাবে আছি। দুলাল বাবুর কথা বলছি। দেখুন, দুলাল বাবু 2009 পরে মহেশতলা তৃণমূল কংগ্রেসে এসছেন, কোন একজন নেতা আসার পরে তার সাথে এসছেন। এখন দুলাল বাবু মহেশতলা তৃণমূল কংগ্রেস কিংবা মহেশতলা তৃণমূল কংগ্রেসের যারা পুরনো আছেন তাদের সাথে খুব একটা পরিচিত হয়তো নেই। অনেক মহেশতলা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছেন যারা এই মুহূর্তে মর্যাদা পাচ্ছেন না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যদি বলেন যে দুলাল বাবু ওখানে চক্রান্ত করেছেন কিংবা মমতা ব্যানার্জি ওখানে চক্রান্ত করে বলেছেন ওই ঝুপড়িতে আগুন লাগাও, তাহলে কিন্তু প্রতিবাদ করব। কারণ কি করে আপনারা একটা তুলে দিচ্ছেন, হয়ে গেল। আমি এখানে দাঁড়িয়ে বলছি সুমন বাবু কি ওখানে আগুন লাগিয়ে এসছেন, কারণ ওখানে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। মহেশতলাকে আবার সিপিএম এর হাতে তুলে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী ওখানে বসে কি করছেন? চক্রান্তে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত দিয়ে আপনি অস্বীকার করতে, আপনি ইয়ে করতে পারবেন? কেন মানুষ দুলাল দাস করছে আমি বুঝতে পারছি না। আমি দুলাল দাসকে বলছি না তিনি দোষী কি না দোষী, কিন্তু একটা কথা ঠিক
যে আপনারা কেন বারবার একটা মানুষ এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি করছেন? আপনারা বলুন না। সেটা তো প্রশ্ন যে দুলাল দাসের নামটাই বারবার উঠে আসছে কেন? এবং সাধারণ মানুষেরও আপনি দেখলেন যে ওখানকার বস্তিবাসীরাই মন্ত্রীকে সাধারণ মানুষ বলতে আপনি 3 দিন ধরে টিভি দেখুন, 1 মিনিট আমাকে বলতে দিন। আপনি সাধারণ মানুষ বলতে দেখুন যে 3 দিন আগে যে মহিলা 3 জন বলেছেন কথা, সেই মহিলা 3 জন কালকেও বলেছেন, আজকেও বলেছেন। মুখ কিন্তু সেই 3টে কি 4টে মহিলাই বারবার প্রত্যেকটা জায়গায় রিপিট হচ্ছে এবং তারাই বলছেন দুলাল দাস। 4টে মানুষ কিন্তু দেখবেন একটা অভিযোগ হয়েছে। কিসের অভিযোগ? থানায় একটা এফআইআর হলো, কমপ্লেন হলো। সেই কমপ্লেনে অভিযোগকারীরা লিখলেন যে একজন চেয়ারম্যান মহেশতলা পুরসভা তিনি অভিযুক্ত এই বিষয়ে। তাহলে এটা পুলিশের কি কর্তব্য ছিল না তার বিরুদ্ধেও কেস স্টার্ট করা? কেন? তাহলে ফরমাল এফআইআর তার নাম কেন বাদ করছে? কারা অভিযোগটা করেছে সেটাও দেখার প্রয়োজন আছে। রাজনৈতিক চরিত্র দেখবেন অভিযোগ ওখানে আপনারা বলছেন 7000 ঝুপড়িবাসী আছে যাদের ঘর পুড়েছে, তারাই করেছে। ঘর পুড়েছে, সই করছেন 16 জন। কোন 16 জন 7000 এর ফ্যামিলির ভিতরে সেটা আইডেন্টিফাই করা হবে না? আপনারা কালকে ওইখানে যারা ঝুপড়ি পুড়িয়েছে তাদের ভিতর থেকে 16 জনকে দিয়ে থানাতে ডায়েরি করাচ্ছি। সুমন বাবু, ওম প্রকাশ বাবু ওখানে ইয়ে করিয়েছেন। বলুন কালকে কি সুমন বাবু এবং ওম প্রকাশ বাবুকে অ্যারেস্ট করা হবে? স্ক্যানিং করতে হয়, একটা করতে হয়, দেখতে হয়। না সনদবাবু আপনাকে বলি গত 22 মাসে এইরকম মিথ্যে এবং ভুয়ো মামলা আমাদের বিরুদ্ধে কম হয়নি। আমি সে কথাই যাচ্ছি না, কারণ আপনারা রাজনীতিটা করেন না। আপনি রাজনীতিটা করেন না, তা সত্ত্বেও মামলা ফেস করতে হয়। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি যেহেতু 3 জন মুখ বললেন, আমি জানি না আপনি কোন 3 জনের কথা বলছেন, 3 জন বা 4 জন মহিলা। আপনি আবার এই কথাটা বলুন যে মন্ত্রী যখন যাচ্ছে তারা, আমি যদি ধরে নিই যে মিডিয়াতে বারবার 3 জন 4 জন বা যে সংবাদপত্রের সাংবাদিকরা আছে 3 জন 4 জনের সঙ্গেই কথা বলছেন 20,000 মানুষের মধ্যে, তার এই মন্ত্রীর সঙ্গেও তারাই কথা বলছেন। আর তারাই যদি সাধারণ মানুষের সেন্টিমেন্টটা রিফ্লেক্ট না করে, আশেপাশে আমরা দেখছি শয়ে মানুষ, তারা তো প্রতিবাদ জানাচ্ছেন না যে না আপনি ঠিক কথা বলছেন না, ববি হাকিমের সঙ্গে আমি কথা বলবো, আমার ভিউটা আলাদা। এ তো ক্যামেরার সামনে তো লাইভ। আমি আপনার কথায় একটা কথা বলি, আমি লজ্জিত, ওখানে আগুন লেগেছে, ব্যথিত। কালকেও আমি বলেছি, আবার বলছি, ওখানে ব্যথিত। ওই মানুষগুলোর জন্য সত্যি দুঃখ হচ্ছে। এই জিনিসটা আমারও খুব খারাপ লেগেছে। ববি হাকিম যখন ওখানে উপস্থিত হচ্ছে তখন ববি হাকিম জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধ্বনি দেওয়া আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের শেখানো হয়নি। কিন্তু এই কথাটা ঠিক, আজকে তৃণমূল কংগ্রেসের ভিতরে কিছু কিছু দল তাদের লোকজন ঢুকিয়ে দিয়েছে। নয়তো যেখানে একটা ঘর পুড়ে গেছে, একটা মন্ত্রী যাচ্ছে, সেখানে জিন্দাবাদ ধ্বনি দেওয়া ঠিক হচ্ছে না? সুমন বাবু, অস্বীকার করছি না, আমরা অস্বীকার করছি না। কেউ যদি রিপ্রেজেন্ট করতে যায় সেখানে গিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো ঠিক হচ্ছে না, অস্বীকার করছি না। আমরা কখনোই অস্বীকার করছি না তৃণমূল কংগ্রেস যে কাজ করছে সব কাজ সঠিক কাজ করছে মহেশতলার বুকে। কিন্তু তার মানে আপনারা না, কিন্তু আপনার এক কথায় আরেকটাও ইঙ্গিত ছিল যে ববি হাকিম বহিরাগত বলতে যাদের বোঝাচ্ছেন আপনার নেতা বা মহেশতলা তৃণমূল কংগ্রেসের যার নাম আসছে দুলাল দাস, তিনিও তো সেই অর্থে বহিরাগত। আমি যদি বহিরাগত অর্থে ধরি, আপনি এইমাত্র স্টুডিওতেই বললেন। ঠিক আপনি আমরা বহিরাগত এই কথাটা ইনি বলেছেন, আমি বলিনি। আমার মনে হয় না মন্ত্রী হিসাবে সব জায়গায় তিনি যেতে পারেন। বহিরাগত প্রশ্নে গতকাল আমি স্টেটমেন্ট করেছি, বহিরাগত শব্দটা একটা খুব প্রচলিত শব্দ কাউকে অপদস্থ করার জন্য। যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটলে মানুষ উপস্থিত হতে পারে, তার সেটি মন্তব্য সে প্রকাশিত করতে পারে, তার মানে তাই নয় তাকে বহিরাগত বলে তাকে অ্যারেস্ট করা হবে। এটা অন্যায় করা হয়েছে এবং এই কথাও আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। অ্যারেস্ট করা হয়নি, না অ্যারেস্ট করা হয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও একটা অপমান। শুনুন, একটা তৃণমূল কংগ্রেস কেন সিপিএম এর কর্মী হোক কিংবা বিজেপির কর্মী হোক, কংগ্রেসের কর্মী হোক, পুলিশ তাকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে, এটা যে কোনো কর্মীর কাছে খুব অপমানের বিষয়। আপনারা রাজনীতি করছেন, আপনারা আমার থেকে অনেক উঁচুতে রাজনীতি করেন, আপনারা জানেন এটা আমাদের খুব লজ্জার ব্যাপার। মহেশতলা থানার পুলিশের বিরুদ্ধে আগে আমরা আন্দোলন করেছি, আমরা নিজেরা অমলের সরকার জহিরুল হকের নেতৃত্বে মহেশতলা থানা ঘেরাও করেছি এই জামানাতে। তার কারণ মহেশতলা থানার উপরে সত্যি কথা আমরা যারা আছি তারা বীতশ্রদ্ধ হয়ে গেছি, এই কথা বলেছি অনেকবার। কিন্তু এই মহেশতলা থানার ওসির উপরে কোনো একজন মানুষের হাত আছে, সেই মানুষের কথা অনুযায়ী উনি মহেশতলাটাকে সম্পূর্ণ পরিচালনা করছেন এবং এর ফলে শুধু শাসক দলে, এর ফলে শুধুমাত্র ওখানকার তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী নয়, সাধারণ মানুষ, মুসলিম মানুষরাও সাফার করছেন। আমরা এই জন্য যেখানে জানাবার ব্যবস্থা করছি, কিন্তু কোনো এক দুর্ভাগ্য কারণে কারোর আশীর্বাদ থাকার জন্য মহেশতলা থানার পুলিশ এখনো যে জায়গায় সেই জায়গায় বসে আছে। এটা আমাদের কাছে ব্যথিত হচ্ছে, আমরা সত্যি কথা ব্যথিত। আজকে মহেশতলা থানার পুলিশ যেভাবে চলছে সেটা খুব 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 খারাপভাবে চলছে এবং এই খারাপের প্রতিফলন কিন্তু আগামী নির্বাচনগুলোতে আমরা যারা প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সাথে দাঁড়িয়ে আছি তাদের সাফার করতে হবে। বারবার যার নাম উঠে আসছে
দুলাল দাস, তিনি চেয়ারম্যান, আজকে একটি সাংবাদিক সম্মেলনও করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ এবং অবশ্যই তার বক্তব্য একেবারে পরিষ্কার, পাশাপাশি আপনাদের সামনে রাখব। 2012 নভেম্বরের পর এবার 2013 মার্চ, 4 মাসের মধ্যে মহেশতলায় 16 বিঘা বস্তিতে দুবার অগ্নিকাণ্ড। দুবারই অভিযোগের তীর তৃণমূল পরিচালিত মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের দিকে। যদিও তৃণমূলের এই পুরো চেয়ারম্যান সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন, তার দাবি পুরোটাই চক্রান্ত। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আমি এটাকে সর্বৈব মিথ্যা বলে এবং এর জন্য যে তদন্ত ফেস করতে বলা হয় আমাকে সেই তদন্ত ফেস করতে আমি রাজি আছি। কেন এই চক্রান্ত চলছে, কিসের কারণে, কোন রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য? ওই বিরোধী দলের নেতাদের বলে দিচ্ছি, কোন রাজনৈতিক মুনাফা মহেশতলা থেকে নেওয়া যাবে না। বিরোধীদের অভিযোগ, কয়েক বছরের মধ্যে দুলাল দাস ফুলে ফেপে উঠেছেন। সৎপথে মানুষ রোজগার করে একরকমভাবে, কিন্তু যদি তার মানে অস্বাভাবিক বৃদ্ধি হয় তার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ কাজ করছে। 2006 সালে মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দুলাল দাস। হলফনামার মাধ্যমে তিনি তার সম্পত্তির হিসেব দেন নির্বাচন কমিশনকে। সেই তথ্য অনুযায়ী 2006 সালে দুলাল দাসের হাতে নগদ ছিল 5,000 টাকা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য জায়গায় জমা ছিল 9,500 টাকা। শেয়ার ছিল কস্তুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড ও কালীঝোড়া টি প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড নামে দুটি সংস্থার। এলআইসি ছিল 1,97,500 টাকার। 2006 সালে দুলাল দাসের একটি টাটা সুমো ছিল 45 গ্রাম সোনার গয়না। এর ঠিক 5 বছর পরে দুলাল দাসের স্ত্রী কস্তুরী দাস ভোটে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে তার নিজের ও তার স্বামীর সম্পত্তির হিসেব দেন। সেই অনুযায়ী 2011-এ দুলাল দাসের হাতে নগদ ছিল 60,310 টাকা, ব্যাংকে জমা 7,70,878 টাকা, জয়েন্ট অ্যাকাউন্টে 46 লক্ষ টাকা, বন্ড, ডিবেঞ্চার, শেয়ারে এসবিআইয়ে 10 লক্ষ টাকা, 18,000 টাকার এলআইসি। হলফনামায় জানানো হয় 2008 সালে 9,30,000 টাকা দিয়ে একটি গাড়ি কেনেন দুলাল দাস। আজকে দুলাল দাস একটা ব্যবসা করে রাজনীতি করছে, দুলাল দাস ব্যবসা করে রাজনীতি করছে অপরাধ। ফুলে ফেপে গেছি, কত ফুলেছি, হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, অসৎ পয়সাই নেই, একটি অসৎ পয়সা দেখাতে পারবে না। যারা এই বিরোধী দলের নেতা যিনি এসে এখানে বড় বড় কথা বলে গেছেন, তিনি আমার থেকে অনেক বড় নেতা, কিন্তু তাকে চ্যালেঞ্জ দিচ্ছি একটি যদি দেখাতে পারেন। 2011-এ নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে নিজের সম্পত্তির হিসেব দেন দুলাল দাসের স্ত্রী কস্তুরী দাস। সেই হিসেব অনুযায়ী 2011-এ তার হাতে নগদের পরিমাণ 40,768 টাকা, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমার পরিমাণ 4,23,047 টাকা, বন্ড, ডিবেঞ্চার ও শেয়ারে রয়েছে 10 লক্ষ টাকা, 16,393 টাকার এলআইসি। এবার দেখে নেওয়া যাক দুলাল দাসের জামাই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব নিকেশ। 2006 সালে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা অনুযায়ী শোভনের স্থাবর সম্পত্তি 8,24,500 টাকার, অস্থাবর সম্পত্তির পরিমাণ 19 লক্ষ টাকার। নির্বাচন কমিশনের কাছে শোভন চট্টোপাধ্যায় যে হলফনামা পেশ করেছেন সেই অনুযায়ী 2011 সালে তার স্থাবর সম্পত্তির পরিমাণ 62,37,793 টাকার আর অস্থাবর সম্পত্তি 4,16,89,815 টাকার। এবিপি আনন্দ। সম্রাটবাবু, আমি কোনো ব্যক্তিগত আক্রমণে, ব্যক্তিগত অভিযোগে যেতে চাইছি না। আমি শুধু এইটুকু আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছেন যে ওখানকার যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছেন, নেতা আছেন, তারা যথেষ্ট সম্মান পাচ্ছেন না। ওই এলাকায় আজকে যদি তারা থাকতেন তাহলে কি সাধারণ মানুষের সঙ্গে লিয়াজোটা, সম্পর্কটা আরও অনেক নিকট হতো? এই যে তৃণমূলের বিরুদ্ধে প্রচুর মানুষের অভিযোগ, আপনি নিজেও নিশ্চয়ই মানবেন যে মানে 3জন বা 4জন মুখ নয়, আরও অনেক মানুষ আছেন যারা ক্ষুব্ধ, যাদের ক্রোধ আছে প্রশাসনের ভূমিকায় বা শাসক দলের ভূমিকায়। সেটা কি একটু কম হতো বলে, প্রশমিত হতো বলে মনে হচ্ছে? আমি আপনাকে বলি সুমনবাবু, যেটি হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের সাথে মহেশতলাকে গুলিয়ে ফেলবেন না। পুরো পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যে বিধানসভাগুলো আছে সেইখানে কিছু মানুষ যাদের দিদি ক্ষমতা দিয়েছে তারা অনেকে নিজেদের যোগ্যতাতে এসছেন। মহেশতলার ক্ষেত্রে অন্য এক নেতার যোগ্যতাতে
মহেশতলা প্রশাসন চলছে। সুতরাং মহেশতলার সাথে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাটা গুলিয়ে ফেলাটা অন্যায় হবে। ও প্রায় জায়গাতেই একই রকম না, আমি মহেশতলার ছেলে, আমি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় জানি, অনেক ভালো রাজনীতিবিদ আছে আমাদের, এবং কিন্তু মহেশতলার সাথে অন্য জায়গায় দয়া করে গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছেন আপনি যে বহু পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছেন যারা যথাযোগ্য সম্মান পাচ্ছেন না, কিন্তু একটা কথা আপনাকে বলি, আমরা কিন্তু বিরোধিতা করছি না দলে। আপনি লক্ষ্য করে থাকবেন অনেক জায়গায় টিকিট দেওয়ার পর বিরোধিতা হয়েছে, আমরা বিরোধিতা করছি না। একটা গল্প সবাই জানেন আপনারা, একটা ছেলের দুজন মা দাবিদার হয়েছিল, তখন একটা মাকে বলা হলো যে এই ছেলেটিকে কেটে দুটুকরো করে দিয়ে তোমরা ভাগ করে নাও, বাইবেলের গল্প, ওল্ড টেস্টামেন্ট। ঠিক, যে প্রকৃত মা সে বললো না বাপু দরকার নেই, ছেলেটাকে ওকেই দাও। আমরা যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী তারা ওই ছেলেটিকে বাঁচাতে চাইছি, যাক বাপু ওদের ঘরেতেই শান্তিভাবে থাকুক তৃণমূল কংগ্রেস, আমরা তো জানবো তৃণমূল কংগ্রেসটা বেঁচে রইল। আমরা সেই তৃণমূল কংগ্রেস কর্মী যারা তৃণমূল কংগ্রেসটাকে বাঁচাবার জন্য চুপচাপ কিছু অন্যায়কেও সহ্য করে নিচ্ছি। সেই অন্যায়ের যদি আমি বলবো যে অবসান হয়, তাহলে কি মনে হয় যে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক শাসক দলের থাকা উচিত, যে কোনো রাজনৈতিক দলের থাকা উচিত, সেটা নিবিড়তর হবে, সেটা যথার্থ জায়গায় পৌঁছবে? কিছুটা তো নিশ্চয়ই। এদিকে এই ব্যাপারটা তো আপনার সাথে আমি একমত যে পুরনো তৃণমূল কংগ্রেস, আমি কালকে একটা কথা বলেছিলাম, দেখুন আপনি বাবার পরিচয় আছে, ঠাকুরদার পরিচয় আছে, পদবি আছে, আমাদের একটা পেডিগিরি কথা শব্দ আছে। আমাদের রাজনীতির কর্মীদের না, আমাদের রাজনীতি যে সমস্ত নেতারা উপর মহলে বসে আছেন সেই সমস্ত কর্মীদের পেডিগিরিটা দেখা উচিত। এ কোন দল থেকে এসছে, এ কোত্থেকে এলো, এ প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি করে কিনা, এ সিপিএম থেকে আসা কিনা, এ বিজেপি থেকে আসা কিনা। আপনার একটা শব্দ আমি পিক করতে চাইছি, তুলবো, পেডিগ্রি। আমি এই মহেশতলা একটা অভিযোগ ওই মানুষগুলোই করছেন যে পরিবারতন্ত্র চলছে, একজন মানুষ, তার স্ত্রী, তার জামাই, এইটা চলছে, এটা কি আপনি মানবেন? পরিবারতন্ত্র না, যোগ্যতা যদি থাকে তাহলে পরিবারতন্ত্রতে আমার আপত্তি নেই। মহেশতলার স্থানীয় নেতৃত্বের যোগ্যতা আছে, যিনি আমাদের ওখানকার বিধায়িকা কস্তুরী দাস, তার যথেষ্ট যোগ্যতা আছেন। ওনার মতো ভদ্রমহিলা মহেশতলাতে খুব কম খুঁজে পাওয়া যাবে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। পুরসভার চেয়ারম্যান কিছু ক্ষেত্রে আপত্তি আছে নিশ্চিত, কারণ পুরসভার চেয়ারম্যানকে আমি বলছি উনি যা ক্ষমতা পেয়েছিলেন, ওনার যা প্রভাব আছেন, উপর মহলে যা জানাশোনা আছেন, উনি কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে মহেশতলাটাকে সোনা দিয়ে সাজিয়ে দিতে পারতেন। মহেশতলাটাকে ক্ষমতা, অর্থ সবকিছু তার হাতে থাকা সত্ত্বেও তিনি মহেশতলাটাকে সাজাতে পারলেন না। একজন পুরনো মমতা ব্যানার্জির ফলোয়ারে আমার কষ্ট হয়। আমি সুমন বাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে প্রশ্ন তোলা নিয়ে যে প্রশ্নগুলো আমরা তুলছিলাম, যে পরপর তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্য এবং আজকের প্রতাপ নস্কর। শিলাদিত্য চৌধুরী, কালকে বিনপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর সভা, সেখানে ঠিক যেমন আগের সভায় পৌঁছে গেছিলেন শিলাদিত্য, কালও কি যাবেন? আমরা জিজ্ঞেস করেছিলাম, আজকে শিলাদিত্য নিজের বাড়িতে ঠিক কি বলেছেন দেখাবো। আমার মা তো আমার স্ত্রী যেতে পারে, আমি যাব না, আমার তো ভয় লাগছে, আমি যেতে পারবো না। আমাকে মুক্ত করে দেওয়া হোক, আমার মা আমার বউ যাবে, আমার যে কেস আছে কেসটা তুলে নেওয়া হোক, এটা আমার আর্জি আছে। আমি যদি ভুল করেছিলাম বা ভুল করেছি আমাকে ক্ষমা করবেন, আমার কেসটা তুলে নিন, আমি মুক্ত করে দিন আমাকে। সুমনবাবু, আপনার কাছে যাব যে দেখুন, প্রতাপ নস্কর বলুন বা শিলাদিত্য, দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তৃণমূল কর্মী। সেখানে যদি ভয় হয়, প্রশ্নের পরে হেনস্থা হয়, এমনকি কেস তুলে নেওয়ার, এবং আজকে ক্ষমা চাইছেন, তো কি বলবেন? কোথাও একটা, কাল জনসভায় যাবেন না বলছেন, কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে প্রশাসনে যাওয়ার পর, যে দূরত্বটা কিন্তু বিরোধী নেতৃত্ব থাকার সময় বা বিরোধী দল থাকার সময় তৃণমূল কংগ্রেসের সময় মানুষের ছিল না। দেখুন, শিলাদিত্য চৌধুরীর যে ঘটনা, তার সঙ্গে কিন্তু এই প্রতাপ নস্করের ঘটনাটাকে বোধহয় এক করে দেখা, গ্রেফতার এবং আটক বলছেন, হ্যাঁ, মানে দুটো একদম আলাদা পরিপ্রেক্ষিত। আর এই শিলাদিত্য চৌধুরীর যে ঘটনাটা বেলপাহাড়িতে ঘটেছিল, তার যে পরিপ্রেক্ষিত, একটা সভার মাঝখানে যে ধরনের ঘটনা ঘটেছিল, সেটা একটা, দেখুন, এটাও তো ভাবতে হবে, একটা মুখ্যমন্ত্রী সে জেড ক্যাটাগরি সিকিউরিটি পায়, সেই জায়গায় যে হই হট্টগোল বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল,
তার পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা করা দরকার। আমি বলছি যে ওনাকে গ্রেপ্তার করা উচিত হয়নি, গ্রেপ্তার না করাই উচিত ছিল, মাওবাদী বলে না অবশ্যই আমি সেই জায়গাটা বলছি। কিন্তু একটা কথা এটা মনে রাখতে হবে যে দেখুন, এই ধরনের কনভারসেশন কখনো কোনো জনসভায় আমরা দেখিনি, কোথাও প্রত্যক্ষ করিনি। আর গতকাল প্রতাপ নস্করের যে ঘটনা ঘটেছে, কি বলছেন সুমন বাবু? অনেক সময় আমি নিজে আপনাকে ফুটেজ দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দর্শকদের জিজ্ঞেস হতে পারে, আপনি কি বলছেন? আমি বলছি যে একদম মানে দর্শক আসন থেকে প্রশ্ন করা হচ্ছে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী তার জবাব দিচ্ছেন। এই ঘটনা কিন্তু এই ঘটনা কোথাও দেখা যায় না। আচ্ছা, দর্শক আসন থেকে যখন প্রশ্ন হচ্ছে এবং দর্শক আসন থেকে প্রশ্ন করারই অনুষ্ঠান, তানিয়া ভরদ্বাজ কি বলবেন প্রেসিডেন্সি কলেজে? দেখুন, তানিয়া ভরদ্বাজের ব্যাপারটা কি পরিস্থিতি তৈরি হয়েছিল বা কিভাবে তৈরি হয়েছিল সেটা ব্যাখ্যা নানাভাবে দেখানো হয়েছে। কিন্তু এটা তো ঘটনা বহু সময় দেখা যায়, যে কথাটা সোমনাথ বাবু তুললেন, যে মানে গতকাল মহেশতলার ঘটনা বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে কোনো চ্যানেলে অভিযোগ করছে দুলাল দাসের নামে, বা কোনো জায়গাতে অভিযোগ করছে না। এই যে ব্যাপারটা, এবং এটা ঘটনা যে যার কথা বললেন, মানে যে কজন মহিলার কথা বললেন, যে মহিলা ওই উল্লেখ মানে ওই তার বক্তব্যটা তুলে ধরলেন, মানে বক্তব্যটা কিন্তু খুব কংক্রিট বক্তব্য। আমি বলছি যে একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে যখন আগুন লেগেছে, এর পেছনে যদি শেখানো না থাকে বা এদের পেছনে যদি উস্কানি না থাকে, সাধারণ মানুষের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এই ধরনের কংক্রিট বক্তব্য কিন্তু সহজে তুলে ধরা যায় না। সুতরাং বহু জায়গাতেই কিন্তু প্রশ্নটা এই জায়গা থেকে বক্তব্য তোলার সঙ্গে প্রথাগত শিক্ষা কাদের আমরা বক্তব্য তুলে ধরছি, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে। আপনি দেখুন, একটা জায়গাতে আগুন লেগেছে, খুব দুঃখজনক ঘটনা। কল্যাণ আমাদের মধ্যে নেই, তার একটা থিওরি ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানটাই এই প্রাকৃতজনের শক্তিটাকে এস্টাবলিশ করলো, যে তথাকথিত সোনার চামচ মুখে না দিয়েও রাজনীতিতে একেবারে শীর্ষে পৌঁছানো যায়। তো আমি একই যুক্তি বলছি, একজন বস্তির তথাকথিত ঝুপড়িবাসী, তার প্রথাগত শিক্ষা ছাড়া তিনি যদি একটা প্রশ্ন আর্টিকুলেট করে, আপনি সেটাকে ঘটনাটাই আপনি দেখুন। আমি বলছি যে অভিযোগগুলো যেভাবে উঠছে, যেমন ধরুন ওম প্রকাশ দা ডাইরেক্ট বললেন যে এটা ম্যানমেড ডিজাস্টার, তার তদন্ত হওয়ার আগেই বলে দিতে পারি আমরা কেউ আগুন লাগিয়েছে, তাহলে তো তদন্ত করার কোনো দরকার নেই। কিন্তু যে অভিযোগটা ধরুন দুলাল দাস সম্পর্কে করা হচ্ছে, সেই অভিযোগ তো আজকে আমরা যখন চন্দন বসুর বিরুদ্ধে সে অভিযোগ বারবার উঠেছে, চন্দন বসু দুলাল দাসের বিরুদ্ধে কে অভিযোগ করেছে? আমরা করিনি, যারা ভুক্তভোগী তারা করেছে, আমরা করিনি। অভিযোগ আমরা করিনি, অভিযোগ প্রমাণিত তিনি টিভি চ্যানেলের সামনে এই কথা পরিষ্কার বলেছেন, যেটা আমি আজকে এসে দেখলাম, যে কোনো তদন্ত সংস্থার মুখোমুখি হতে পারে। নিশ্চয়ই একটা কথা আমি জাস্ট একটাই, যে আপনি বলছেন না না করে কেন বলছেন, আচ্ছা 4 মাস আগের ঘটনাটা তদন্ত কেন শুরু হলো? হ্যাঁ নিশ্চয়ই, সেটা নিয়ে বলুন, অবশ্যই বলবেন। আমিও যে গত 4 মাস যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে নিশ্চয়ই বলবেন, সেটার সঙ্গে আমিও সহমত। তাহলে বারবার আগুন লাগবে কেন, এবং যে তদন্তগুলো 4 মাস আগেও একই অভিযোগ হবে না, কিন্তু বারবার এই প্রশ্নটাই বা উঠছে কেন, যে যেখানে আগুন লাগানো হয়েছে, যেখানে আগুন লাগানো হয়েছে, এক সেকেন্ড, যেখানে আগুন লাগানো হয়েছে সেই জায়গায় বহু তল উঠবে। এ কথা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে যে জায়গাতে আগুন লেগেছে সেই জায়গাতে ঘর নির্মাণ করে দেওয়া হবে। গতকাল পুরমন্ত্রী গিয়েও তাদের সেই আশ্বাস দিয়েছেন যে আমরা এখানে ঘর নির্মাণ করে দেবো, যে জায়গায় আগুন লেগেছে সেইখানে। আপনি বলুন, যে জায়গায় আগে আগুন লেগেছিল এখন কি সেখানে কোনো নির্মাণ হয়েছে? হ্যাঁ, মানুষ নিশ্চয়ই অস্বস্তির মধ্যে আছেন, তাদের যে বাড়িঘরগুলো তৈরি হয়েছে সেগুলো নিশ্চয়ই মানে খুব ভালো অবস্থায় নেই, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই দাবি করব। কিন্তু এই ধরনের মানে অভিযোগ যদি ওঠে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু প্রমাণ পেশ করতে হবে। আমি তো বলছি চন্দন বসুর বিরুদ্ধেও তো বহু তদন্তটা হলো না, 4 মাস আগে শুরু হলো না, 4 মাস আগে তদন্তটা হলো না। এইটা বলুন না, 4 মাস আগে যখন অভিযোগটা উঠলো তার তদন্ত কেন হলো না? তা সেটা নিয়ে নিশ্চয়ই বলুন, তো বলছি বলুন। হ্যাঁ, সেটার উত্তরটাই তো চাইছি। একটা প্রশ্ন বারবার করে চেয়ারম্যানের কথা উল্লেখ করছেন বা এই ধরনের ব্যাপারগুলো আসছে, তখন কিন্তু এটাও তো তাকে প্রমাণ করার সুযোগ দিতে হবে। আমার মনে হয় একটা ভুল হচ্ছে এখানে, চেয়ারম্যানের কথা এখানে অন্তত আমি বলিনি, চেয়ারম্যানের কথা এফেক্টেড লোকেরা বলেছে। আপনার কথা বলেনি, কিন্তু আপনি এই কথা বলেছেন আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, আমি বলছি তো ম্যানমেড, তার কারণটা হচ্ছে আগুন লাগানো হয়েছে, যারা এফেক্টেড, সেটা তো অভিযোগ। না না, ব্যাপারটা এত সহজ নয়। যেখানে যারা ভুক্তভোগী, যারা
3বার এই আগুন লেগেছে, আর ভুক্তভোগীদের প্রত্যেকেই বলছেন যে আগুন লাগানো হয়েছে, কার্যকারণ সম্পর্ক রয়েছে। আমি বলছি আন্ডারলাইন করছি এটা ম্যানমেড প্রণোদিতভাবে এই কথাটা বলছেন নিশ্চিতভাবে আপনি তো উনি তো পরিষ্কার বললেন, উনিও বলছেন ম্যানমেড এটা আগুন তো কেউ না লাগালে তো ম্যানমেড ডেফিনেটলি প্রমাণ হতে হবে, অস্বীকার করার প্রমাণের জন্য তদন্তটা তো দরকার। আপনি যখন এই বক্তব্যটা বলছেন তো উনি পরিষ্কার বললেন শুনুন, আমি যাচ্ছি, আমি এটা কংগ্রেস তৃণমূল সিপিএম এর ব্যাপার নয়, ব্যাপারটা যারা এফেক্টেড তারা কি ফিল করছেন, তাদের পার্সপেক্টিভটা কি সেটাই। এর পেছনে একটা অন্য রাজনৈতিক একটা বক্তব্য রয়েছে। এখন ছোট ঘটনার কথা বারবার বলা হচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন বলেই সব বড় অগ্নিকাণ্ড আমলি থেকে শুরু করে সূর্য সেন মার্কেটের যে ঘটনা, মুখ্যমন্ত্রী ছুটে যাননি? যেদিনকে আগুন লেগেছিল যথেষ্ট আমার বক্তব্য নিশ্চয়ই যাবে না, আমার কথা হচ্ছে সব জায়গায় মুখ্যমন্ত্রীকে যেতে হবে। আপনি এই কথাটা বলুন যে নন্দীগ্রাম ঘটনার সময় বুদ্ধদেব ভট্টাচার্য কেন যেতে হবে না, এই প্রশ্ন তো মানুষ তোলেন। বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর বিরতিতে যাব, বিরতির পর আবার এই অনুষ্ঠানে ফিরে আসব এই তর্ক বিতর্কের মাঝে, এবং পাশাপাশি এই প্রশ্নও থাকবে যে আমাদের রাজ্যে বা আমাদের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা হলে, মৃত্যু হলে তবেই কি তা বড় হয়, না হলে ছোট হয়? তাহলে স্টিভেন কোর্ট বা আমরির ঘটনায় মৃত্যু হয়েছিল বলেই কি সেটা বড়, আর মৃত্যু হয়নি কিন্তু 700 বাড়ি পুড়ে খাক হয়ে গেছে, 20,000 মানুষ রাস্তায়, সেই জন্যই কি ছোট ঘটনা? আমরা এই প্রশ্নে আসবো এবং পাশাপাশি দেখাবো যে বীরভূমে আজকে ঠিক কি হয়েছে। সিপিএম সমর্থকদের বিরুদ্ধে অভিযোগের তীর ছিল ফরওয়ার্ড ব্লক কর্মীকে খুনের। 6 মাস আগে তারা চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, তারপর আজকে রাজ্য সরকার বলছে কেসে মেরিট নেই। পুরস্কার, এই প্রশ্নে আসবো। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বীরভূমের কথা বলেছিলাম, ঠিক কি হয়েছিল 2010-এ বীরভূমে। ফরওয়ার্ড ব্লক কর্মী মিয়া শেখ, তাকে বোমা মেরে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। 23 জন সিপিএম কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল মুরারই থানায়, এবং সেখানে 23 জন সিপিএম কর্মীকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়, পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মামলা যখন চলছে তারা জামিনে মুক্ত হয়ে 6 মাস আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে কেসে মেরিট নেই, সরকার এই মামলা চালিয়ে যেতে আগ্রহী নয়। তাহলে সেই পক্ষপাত সিপিএম যখন করেছেন তখন তাদের বিরুদ্ধে 2010-এ সিপিএম আমলে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তারা 6 মাস আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আজকে সরকার তাদের শাস্তি দিতে বা এই নিহত ফরওয়ার্ড ব্লক কর্মীর যারা খুন করেছে তাদের খুনিদের খুঁজে পেতে উদ্যোগী নয় কেন? প্রশ্ন। 2010 সালে বীরভূমের মুরারইয়ে খুন হন ফরওয়ার্ড ব্লক কর্মী মিয়া শেখ। বোমা মেরে কুপিয়ে তাকে খুন করে দুষ্কৃতীরা। মুরারই থানায় 23 জন সিপিএম সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এবছর 14 মার্চ রামপুরহাট আদালতে মামলার শুনানি শুরু হলে সরকার পক্ষের আইনজীবী আবেদন জানান এই মামলার কোনো যথার্থতা নেই, তাই মামলা প্রত্যাহারের অনুমতি দেয়া হোক। সরকার পক্ষের এই আর্জি ঘিরেই বিতর্ক তুঙ্গে। নিহতের পরিবারের অভিযোগ, মাস 6 আগে তৃণমূলে যোগ দিয়েছেন অভিযুক্তরা, তাই পঞ্চায়েত ভোটের আগে তাদের পুরস্কার দিতে এই সিদ্ধান্ত। সরকারের কাছে বিচার চাইছি, আমার স্বামীর যেমন বিচার পাই, স্বামীকে মারার যেমন সাজা হয়। যদিও সরকার পক্ষের আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ফাঁসানো হয়েছিল ওই 23 জনকে, একই সুর স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলাতেও। এরা বিধানসভা আগে থেকে আমাদের দলের সদস্য হয়েছে, ওরা আমাদের কাছে যখন আসে আমাদেরকে বললো যে আমাদেরকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। সেটুকুই আমি জানি, মিথ্যে মামলায় যাতে জড়ানো যদি তৃণমূলের সদস্য হয় তাহলে পরে আমরা মিথ্যে মামলা জড়ানোর জন্য আমরা তাদেরকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করবো। এইটুকুই আমরা জানি যে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে বলে। মামলার বিষয়টা তো আমি জানি না, আর দলের অবস্থা হচ্ছে যদি ওরা মিথ্যে অভিযুক্ত হয় তাহলে ওদেরকে রেহাই পাওয়াটাই উচিত বলে মনে করি আমি। কেস ডায়েরি পড়ে আমাদের মনে হয়েছে যে এখানে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু নির্দোষ নিরীহ লোককে
আসামি করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবেতে। স্বভাবতই নানান মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিযুক্ত শাসক দলের হলে এক নিয়ম আর বিরোধী দলের হলে আর এক নিয়ম? এটাই কি রাজ্য রাজনীতির ট্র্যাডিশন হয়ে দাঁড়াচ্ছে? হলদিয়ায় বাজেট পেশের ঠিক আগে অগ্নিসংযোগের অভিযোগে 2 সিপিএম কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মহেশতলা অগ্নিকাণ্ডে এফআইআর এ নাম থাকা সত্ত্বেও তৃণমূলের পুরো চেয়ারম্যান দুলাল দাসকে পুলিশ ছোঁয় না। আবার ফরওয়ার্ড ব্লক কর্মী খুনের দায় অভিযুক্তরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মাত্রই সরকার তাঁদের ওপর থেকে মামলা প্রত্যাহারের আবেদন করে। রায়গঞ্জে তৃণমূল নেতা তিলক চৌধুরীদের পুলিশ আত্মসমর্পণের সুযোগ করে দেয়, কিন্তু মাঝদিয়ায় এসএফআই সমর্থকরা জেল খাটে। সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠদের গ্রেফতার করা হয়, কিন্তু আরাবুল ইসলামের পাশে দাঁড়ায় শাসক দল। এই ঘটনাগুলি প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। শ্রমিক, তোমার কাছে যাব। আততায়ীদের কি সত্যি কোনো রাজনৈতিক পরিচয় থাকে? তার কারণ এই যারা এই ফরওয়ার্ড ব্লক কর্মীর হত্যার ক্ষেত্রে অভিযুক্ত, তাদের একদিকে ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় বলছেন যে তারা কংগ্রেস করত, রবীন দেব সিপিএমে বলছে না তারা ফরওয়ার্ড ব্লকেরই। যাই হোক, কিন্তু যেটা সত্যি, যেটা ঘটনা, সেটা 6 মাস আগে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এবং তারপরের ফল রাতারাতি প্রায় মামলা থেকে হাত গুটিয়ে নিতে চলেছে সরকার। আমরা দেখালাম। এটা তো খুব সুন্দর ব্যাপার। নামহীন, বর্ণহীন, গন্ধহীন কোনো ব্যক্তি তো থাকতে পারে না। সিপিআইএম বলছে আমাদের নয়, ফরওয়ার্ড ব্লক বলছে তাদেরও নয়। তা তাদের তো একটা পরিচিতি দরকার, পিতৃ পরিচয়ের মতো, যেরকম স্কুলে ভর্তি হতে গেলে বাচ্চাদের লাগে। 6 মাস আগে সেই পরিচয়টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেই তুমি ভাসুর থেকে অসুর থেকে ভাসুরে রূপান্তরিত হয়ে যাবে, আর তাহার সামনে অবগুণ্ঠন উন্মোচন করা যাইবে না। তো এই প্রক্রিয়া তো চলছে। এখন যিনি খুন হয়েছেন তিনি তো খুন হয়েছেন, তার স্ত্রীর যে চোখের জল, তৃণমূল কংগ্রেসের কোনো নিহত কর্মী স্ত্রীর চোখের জল, বা সিপিএম বিজেপি কংগ্রেসের নিহত কোনো স্ত্রীর চোখের জল, সেই চোখের জলের তো কোনো রং নেই, তার মধ্যে তো কোনো পার্থক্য নেই। সুতরাং অভিযুক্তদের যাদের হয়েছে, যদি নিঃসন্দেহে তদন্ত করে যদি মনে হয় যে এই অভিযোগ অসত্য, তাহলে সেখানে প্রত্যাহার করার প্রশ্ন থাকতে পারে। কিন্তু যেভাবে এখানে প্রত্যাহার করে নেওয়া হলো, এটা তো স্বাভাবিকভাবেই সামগ্রিক প্রক্রিয়ার ওপরে, সরকারের ওপরে, ওখানে স্থানীয় প্রশাসনের ওপরে, পুলিশের ওপরে, যিনি সরকারি ওখানে যিনি পিপি আছেন, তার উপরে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তোমরা প্রোগ্রামের নাম দিয়েছো ছোট্ট ছোট্ট ঘটনা, মানে ছোট ছোট কথা। এই ছোট কথা, ছোট ব্যথা নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের এখন গল্পটা চলছে। এটা একটা ভিন্ন দর্শন আছে আমাদের, মানে ভারতীয় শাস্ত্রে বলা হয় ইয়ৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, হোয়াট ইজ ইন মাইক্রো দ্যাট উইল বি ইন ম্যাক্রো। এই ছোট ছোট কথা, মানে ছোট ছোট হাসি কান্না, কোথায় সেসব চুনি পান্না একবার হারিয়ে গেলে ফিরে আসে না। এই যে ছোট ছোট কথা, এই যে মানুষের ঘরগুলো চলে গেছে, তাদের ইউটেন্সিলস চলে গেছে, চালে আগুন লেগেছে, মানুষ সম্পূর্ণ মাথার উপর থেকে ছাদ হারিয়ে ফেলেছে, 2 দিনের শিশুকে নিয়ে একজন মা প্রাণ বাঁচাতে দৌড়তে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে। তো সেখানের মধ্যেও তো একটা রং নেই। ওমপ্রকাশ দা আজকের আলোচনায় বলেছেন যে এটা ম্যানমেড। শ্রমিক বলছে যে ওখানে একটা ওয়াটার প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেটা না করে যদি ওখানে আবাসন তৈরি হয়, নিঃসন্দেহে তার দল সেটার বিরোধিতা করবে। আমরা তো কোনো অভিযোগ আনিনি, অভিযোগ এনেছে ওখানকার স্থানীয় মানুষ, অভিযোগ এনেছে মহেশতলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অভিযোগ এনেছেন এই মুহূর্তে যাকে একজন তৃণমূল কংগ্রেসের বলে নিজেকে পরিচয় দিচ্ছেন মাননীয় সিংহ রায়, উনি বলছেন যেটা ম্যানমেড, আগুনটা লাগানো হয়েছে। তা আগুন যখন লাগানো হয়েছে এবং বারবার আগুন লাগানো হচ্ছে, আর আমরা গত 3-4 বছরের একটা ট্রেন্ড দেখছি, এই আগুনটা লাগছে বিশেষ করে এই ধরনের বস্তি, মানে যেখানকার প্রাইম ল্যান্ডে যে বস্তি খালি করতে পারলে একটা বিরাট ব্যবসায়িক সাফল্য সে তার মধ্যে আসবে, সেগুলো লাগানো হচ্ছে সব ছুটির দিনে বেছে বেছে, শনিবার, রবিবার। এ ধরনের আগুন কিন্তু বস্তিতে লাগছে ছুটির দিনে বা একদম উইকেন্ডে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এই ঘটনার তদন্ত চাই। এখন একটু আগে শ্রমিক বলছে যে জলের প্রয়োজন, যে কথা আজকে বলেছেন ওমপ্রকাশ দা, যে তিনি মানে টিভিওয়ালা না কি বললেন,
টিভিওয়ালাদের বিরুদ্ধে প্রচন্ড রাগ। আমরা সিনেমাওয়ালা শুনেছিলাম, এখন টিভিওয়ালা নতুন কয়েনেজ ফিরহাদের কথাটাকে তো এখন এই টিভিওয়ালাদের উপর আমারও রাগ আছে। তার কারণ হচ্ছে আমি বেশ কয়েকটি চ্যানেলকে তোমাদের সহ বারবার আমি অনুরোধ করছি, কাকুতি বিনতি করেছি যে ভাই সমস্ত কিছু ছেড়ে যাও, এর মধ্যে কোনো দুর্নীতি নেই। আগামী প্রজন্মের কথা চিন্তা করে একটা জিনিস ভাবো যে কলকাতার জলস্তর নেমে যাচ্ছে। আজকে বাইপাসের ওপরে বিভিন্ন শিটিং করে পুরো ঘিরে ফেলে সেখানে তোমাদের টিভি ক্যামেরা ঢুকতে দেওয়া হয়নি, ভেতরে পুকুর বোঝানো চলছে। একটা নামি কোম্পানি সেখানে পুকুর বোঝাচ্ছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। যে বিজেপি স্থানীয় ছেলে আন্দোলন করেছে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। সেই বোর্ডের যিনি এক সপ্তাহ যায়নি দক্ষিণ কলকাতায় আমার সাংবাদিক এবং চিত্রগ্রাহক গেছিল, ক্যামেরা শুদ্ধ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূল যে ভবন আছে তার পিছন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাকে টেলিফোন করেছে। আমি যে একদম অত্যন্ত দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বলছি, আমাকে টেলিফোন করে বলছেন যে ক্ষমতায় পরিবর্তন, আমি নাম বলবো না, বিশেষ একজন মন্ত্রীর ঘনিষ্ঠ বা তার আত্মীয় জোর করে সেখানে কনস্ট্রাকশন চালানো হচ্ছে। তো এই বিস্তীর্ণ অঞ্চল যেখানে জলস্তর নেমে যাওয়ার কারণে যেখানে কোনোদিন কোনো কনস্ট্রাকশন হতো না, সেখানে আজকে একটার একটা বহুতল নির্মাণ হয়ে চলেছে। এর ভবিষ্যৎ কি? যারা ওখানে জমি কিনছেন, বাড়ি তৈরি করছেন, কোনো না কোনো দিন কোর্টের রায়ে বাড়িগুলো ভাঙানো হবে। একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা সর্বশান্ত হবেন, সামগ্রিকভাবে রাজ্যের ক্ষতি হবে। এ নিয়ে আমরা কিন্তু কেউ কোনো ভাবিত নই, এ নিয়ে আমরা কেউ চিন্তা করছি না। একটা নৈরাজ্য যদি এটাকে বলি, আমার মনে হয় এটা কম বলা হবে। আর সমস্ত ঘটনাতেই আমি দেখুন, ব্যক্তিগতভাবে আমি মমতা ব্যানার্জির রাজনীতির বিরোধী। আমি ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক দল করি, আমি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের বিরোধী। আমি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর চরিত্র হনন করছি না, কিন্তু বিভিন্ন সময় এই দলের বর্তমান মন্ত্রীরা, মানে আমার এজ গ্রুপের যারা মন্ত্রী আছেন, তারা একটু উষ্ণতার জন্য এমন কিছু শব্দ উচ্চারণ করে ফেলছেন যার জন্য তাদের দলের যিনি নেত্রী, কথায় কথায় যার নাম তারা টেনে আনেন। মানে যে কোনো নামের আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে, দিদির নির্দেশে, মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মামাটি মানুষের সরকারের নেতৃত্বে বারবার তাকে টেনে আনছেন। তারা নিজেদের দলকে নিজেরাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছেন, বিতর্কের সামনে তৈরি করে দিচ্ছেন। এই মন্ত্রীদের মধ্যে আপনি হুমায়ুন কবিরকেও রাখছেন তো? হুমায়ুন কবিরের ব্যাপারটা আপনি যেভাবে দেখেছেন সেভাবে নয়। আপনাকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে একটা সামগ্রিক, একটা রাবীন্দ্রিক একটা পরিমণ্ডলের মধ্যে আমরা আছি। রবীন্দ্র চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে উঠেছি। আমার এই চেতনারই রঙে চুনি উঠলো রাঙা হয়ে, পান্না হলো সবুজ। আপনি দেখেছেন তার মধ্যে কি আমরা দেখলাম, যে সেখান থেকেই একটা উদ্বুদ্ধ হয়ে, সেই চেতনায় আপ্লুত হয়ে তারা গান গাইলেন, হার মানা হার পরাবো তোমার গলে। হেরেও তিনি মন্ত্রী, গলায় হার পরিয়ে দিয়েছেন। সুতরাং এগুলো থাকবে। এই যে সংবিধান, এই বাটন রাসেল, পেজ, ম্যাকাইভার, লিলিয়া, আমার মতো মানে মূর্খ লোক কত পণ্ডিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কখনো পলপট, কখনো স্টালিন, বিভিন্ন ধরনের আলোচনা, দগল, চাপল ছাত্রে, কেউ বাদ যাচ্ছেন না। কখন পণ্ডিত নেহরুর ভাষণ, কখনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বক্তৃতা, বিভিন্ন চলছে। কিন্তু চলার মধ্যেও কি দেখছি, গত 6-8 মাস আগে যখন বিভিন্ন চ্যানেলে যেতাম, তখন কিছু হোমওয়ার্ক করে যেতে হতো, দু একবার নেট ঘাঁটতে হতো, পুরনো কাগজপত্র দেখতে হতো, পড়াশোনার প্রয়োজন হতো। এখন কোনো প্রয়োজন নেই। এখন ইস্যু কি, চড় মারবো, সেই নিয়ে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করছি। ইস্যু কি, আমি দেখে নেবো। এটা কি কোনো রাজনীতি? আমরা যে আলোচনা করছি এটা কি কোনো মৌলিক রাজনীতির বিষয়? পশ্চিমবাংলার কৃষক আমন যে ধান, তার গতবারে তার দাম পায়নি, বোরো চাষ করবার জন্য জল পায়নি। আজকে আমরা এই সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। পঞ্চায়েত নির্বাচন 2 দিন না 3 দিন, কার কি এসে গেল? কার চুল এলোমেলো, তাতে কার কি এসে গেল? পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে, মানুষের হাতে ক্ষমতাটাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, স্বায়ত্তশাসনের লক্ষ্যে 1930 সালে গান্ধীজির হরিজন পত্রিকার যে লেখা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার লক্ষ্যে, দলহীন গণতন্ত্রের লক্ষ্যে। কিন্তু সে নিয়ে আমরা মেতে উঠেছি, কিন্তু আমরা একবারও আলোচনা করে দেখছি না যে কে আসল পঞ্চায়েত নিয়ে। তোমরা খুব উত্তেজিত, পঞ্চায়েতে কি হবে? প্রত্যেক ঘটনার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের উদাহরণ। আগামী পঞ্চায়েত নির্বাচন কি রক্তাক্ত হবে? কোনো রক্তাক্ত হবে না। পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সম্ভাবনা শিল্পী, বর্ণময় রাজনৈতিক চরিত্র সুব্রত মুখোপাধ্যায়। তিনিই হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজনীতির মেসি। হাফ লাইনে খেলছিলেন, কোথায় উঠে চলে গেলেন। তবে দেখুন এই যে বলেন তৃণমূলে একটাই, না শুনতে হবে এটা মজা। এখানে আজকে পঞ্চায়েত মন্ত্রী হলেন, অধিকাংশ জেলা পরিষদ সিপিআইএম এর দখলে, অধিকাংশ পঞ্চায়েত সমিতি সিপিআইএম এর দখলে,
অধিকাংশ গ্রাম সভা ফ্রন্টের দখলে, তারপরেও কি অসাধারণ ড্রিবলিং, জয়রাম রমেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা, হঠাৎ দেখা গেল রাতারাতি সমস্ত প্যারামিটার ওপর দিকে চলেছে। আর একদম সুদূর প্রায় 15-16 হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকা থেকে আমন্ত্রণ, তারা পর্যন্ত উচ্ছ্বাসিত আজকে পঞ্চায়েত মন্ত্রীকে দেখে। ভবিষ্যৎটা কি আমরা জেনেছি খবরের কাগজ পড়ে, সংবাদ মাধ্যমে, যেটি পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরে সুব্রত মুখার্জি ওয়াশিংটনে, শ্রমিক লাহিড়ী ক্যানিংয়ে, রবীন্দ্র ওয়েলিংটনে, আর বাদবাকি যারা জনগণ আমাদের মতো আছে আমরা সুখী গৃহকোণে টেলিভিশনের সামনে। এই একটা রাজনীতি চলেছে। আসলে এটা রাজনীতি নয়, এখন পশ্চিমবঙ্গের একটা রাজনীতির অরাজনীতিকরণ চলেছে, ডিপলিটিসাইজড অফ পলিটি। এইটা এখন পশ্চিমবঙ্গ থেকে এর থেকে বেরিয়ে আসতে হবে। মূল রাজনৈতিক সমস্যা, রাজ্যের মূল সমস্যা যেটা শিল্পায়নের সমস্যা, রাজ্যের জমি নীতি, রাজ্যের কি করে এক্সচেকারকে আমি স্ফীত করব সেদিকে চোখ, কিভাবে আমি বিপিএল তালিকার থাকা মানুষের কাছে কেন্দ্রীয় টাকা পৌঁছে যাব, সেগুলো বাদ দিয়ে আমরা যারা রাজনীতি করে চলেছি এটা। তবে হ্যাঁ, এই শনি রবিবার আগুন লাগানোটা কেন হচ্ছে এটাকে দেখতে হবে, এটা আমাদের তদন্ত, এটা চাই। এখন সেটা অভিযোগ তো দেখুন আমাদের না, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। স্থানীয় ওখানে যান, দেওয়ালে কান পাততে হবে না, সে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো রাস্তায় কান পাতো কলকাতা কাঁদছে, তার প্রয়োজন নেই। মহেশতলায় গিয়ে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের জিজ্ঞাসা করুন, একদল একরকম কথা বলছেন, আরেক দল সরাসরি দুলালবাবুর বিরুদ্ধে অভিযোগ আছে। মানে আমার বক্তব্য হচ্ছে এটাই মূল কথা, সমস্ত বিতর্ক যা হচ্ছে, সমস্ত অভিযোগ যা উঠছে, সমস্ত অভিযোগের যে কথা বলেছি, উষ্ণতার জন্য যে বিবৃতি দিয়ে দেওয়া হচ্ছে, কেউটে টেউটে কিছু চলছে না, এই সমস্ত অভিযোগগুলো বিতর্কটা রাজনীতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস। এবং এই বিতর্কটা তৈরি করার একটা কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিটা দূরে সরিয়ে রাখা। একেবারে। আমি সন্ধিদার কাছে যাব। সন্ধিদা, শ্রমিক একটা চমৎকার শব্দ বলল যে রাজনীতির অরাজনীতিকরণ। আপনি পুলিশ এবং প্রশাসনের অরাজনীতিকরণ নিয়ে দীর্ঘ এই প্রতিপক্ষ অনুষ্ঠানেও একাধিকবার বলেছেন। এই যে বীরভূমের ঘটনা বা সার্বিকভাবে এ রাজ্যের হলদিয়া থেকে মাঝদিয়া রায়গঞ্জের যে চিত্রটা, কি বলবেন যে পুলিশ এবং প্রশাসন রাজনীতিকরণ কোথাও থামার সম্ভাবনা দেখছেন? আমার মনে এখন মানে সবথেকে বড় রসিকতা হচ্ছে যখন এই বিশিষ্ট মানুষেরা রাজনীতি জগতের, তারা ক্ষেত্র বিশেষে বলেন আইনের পথে চলবে, তদন্ত নিরপেক্ষ তদন্ত হবে, তদন্ত শেষে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে তাদের বিচার করা হবে। সবথেকে বড় রসিকতা এটাই। আপনারা এখনই দেখলেন যে কোনো রাজনৈতিক নেতার হাত কোনো থানার ওসির মাথায় থাকে, তখন সে তার মতো করে কাজ করে। এটা কিন্তু আমাদের রাজ্যে তো বটেই, বেশিরভাগ রাজ্যের অবস্থাটা কিন্তু এই রকম ভয়ঙ্কর। এই যে মানুষের প্রাথমিক এবং প্রথম প্রয়োজন একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এবং সেটা যদি প্রতিষ্ঠিত হয় মোটামুটি একটি সঠিক মাত্রায় উন্নয়ন হবে, মানুষের ভালো থাকবে। ক্রমাগত অবস্থা যেখানে দাঁড়াচ্ছে এটা কিন্তু বিপজ্জনক থেকে আরও বিপজ্জনক। আর আমরা এই রাজনৈতিক দল এবং মনে হয় যেন বাকি মানুষেরা বেঁচে আছে এই রাজনৈতিক দলের কিছু লোকের জন্য। কিছু রাজনৈতিক দলের লোক তারা মন্ত্রী হবে, নেতা হবে, কে হবে, কিছু হলো, তাদের জন্য যেন বাকি মানুষগুলো বেঁচে, রাজনীতির লোকগুলোকে বা রাজনীতির জগৎটাকে এত মানুষের। একটু বলি এটা একটু ছাড়ুন, এটা একটু বলতে দিন। এটা কিন্তু একটা যে মাত্রায় গিয়ে পৌঁছেছে, এটা কিন্তু এটা বিপজ্জনক একটা প্রবণতা। আমি বলি আমাদের শুধু এটা আমার কথা না, বিভিন্ন রাজ্যের ক্রমাগত পুলিশের এই মানে যে সুশাসনের জায়গাটা যখন দুর্বল হয় হচ্ছে, তখন কিন্তু কয়েকটা পুলিশ কমিশন নিয়োগ করা হয়। এবং একটি কমিশন নভেম্বর 2077-এ করা হয়, তার 81 সালের মধ্যে অনেকগুলো রিপোর্ট দেয়, পরে আরও দুটো কমিশন হয়। কমিশনগুলোর নানা রকম রেকমেন্ডেশন ছিল, তাই এবং খুব বিশিষ্ট মানুষেরা সেই কমিটির দায়িত্বে ছিলেন। তারা খুব যত্নের সঙ্গে তারা সব কিছু বুঝে দেখে তারা কতগুলো রেকমেন্ডেশন দেয়। প্রত্যেকের একটি কমন যেটা ফাইন্ডিং ছিল, যে পুলিশকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থে কাজে লাগানোটা একটা মস্ত একটি জায়গা, যেখানে পুলিশের মধ্যে তারা কাজের দুর্বলতা, সাধারণ মানুষের জন্য কাজ না করা এবং দুর্নীতির প্রস্তাব পায়। কিন্তু সেই কারণে
আমি সেই রিপোর্টের একটা অংশ আমি একটু পড়ি, যেটা 7 সালে এই রিপোর্টটি আমাদের মিস্টার ধরমবীর, উনি ছিলেন প্রাক্তন রাজ্যপাল, উনি সেটা চেয়ারম্যান ছিলেন, এবং বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট যারা আইনজীবী এবং বিচারপতি তারা মেম্বার ছিলেন। ওখানে বলা হয়েছিল যে অ্যাকর্ডিং টু দ্য কমিশন, the manner in which political control has been exercised over the police in this country has led to gross abuses, resulting in erosion of the rule of law and loss of police credibility as a professional organization. যে কটা প্রশ্ন আজকে উঠলো বিভিন্ন জায়গায়, কারণটা কিন্তু সেটাই। কিন্তু এবং দুর্ভাগ্য যে এবং পুলিশের যে ভূমিকা মানে দুর্ভাগ্যজনক, এই যে মন্ত্রীকে প্রশ্ন করলো, তাকে ঘাড় ধাক্কা দিতে গিয়ে ওখানে আটকে রাখলো। ওই আমরা তো আগেও দেখেছি আমাদের জঙ্গলমহলের ঘটনা, তাকে তো মামলা করে তাকে জেল খাটানো হলো। আমি জানি না এর থেকে এটা যদি আমরা বইয়ে পড়তাম মনে হতো এটা সত্যি সম্ভব কিনা। চোখের সামনে ঘটছে বলে আমরা দেখব অজস্র ঘটনা, আগে পরে এখন প্রবণতাটা কিন্তু এটা ক্রমাগত বাড়ছে। এটা কিন্তু মারাত্মক ঘটনা। আমরা যারা আছি যা হোক করি ভাবুন তো আমাদের শিলাদিত্য পরিবার, সে মানুষটা তার প্রায় ছবি দেখে মা পাশে বসে আছেন অসহায়, বা মেয়ে পাশে স্ত্রী আছেন, ও চুপ করে দাঁড়িয়ে। ভাবুন তো সংবেদনশীলতা থেকে এত কমলো। রবীন্দ্রনাথ এবং আমরা এইসব নিয়ে আমরা এত ব্যস্ত সোচ্চার হই, সেই জায়গাটা কি এইখানে দাঁড়াবে? এবং তার বিরুদ্ধে কেসটা এখনো তোলা হলো না। তাকে এখনো যেই আমাদের উকিলের পয়সা জোগাড় করে হয়তো ঘটি বাড়ি বিক্রি করে উকিলকে পয়সা দিতে হয়, কোর্টে গিয়ে দাঁড়াতে হয়। এই রাজ্যটা হ্যাঁ তো আমাদের পুলিশের এই ভূমিকা লজ্জাজনক। এবং আমরা জানি যে আমাদের এই সংবিধানের 3টি স্তম্ভ, কিন্তু আপনি পুলিশ কমিশনের যে কথাটা বললেন সেটাও রাজনীতিবিদদের আপত্তিতেই আটকে ছিল, এবং 3টি স্তম্ভ লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। একটি স্তম্ভ মানে যে এক্সিকিউটিভ তো আর নেই, স্তম্ভ আর দাঁড়িয়ে নেই, প্রায় ওই মেরুদণ্ড ভেঙে তারা নিচে। জুডিশিয়ারি তো অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বোধহয় বিলটি এনে তাদের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কাকে করা মোটামুটি একটা ইন্টারভিউ করার চেষ্টা চলছে। এবং এই যে এবং পুলিশ অফিসাররা আমাদের ভাবতে খারাপ লাগে যে তারা ধরুন আমাদের এটা যেমন এই আমাদের পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যাপয়েন্টমেন্ট, তারা পাবলিক সার্ভিস কমিশন, পলিটিক্যাল সার্ভিস নয়। তারা উজ্জ্বল ছাত্র, যারা পরীক্ষা দিয়ে আসেন, ভালো ছাত্র, বাড়ি থেকে সারাক্ষণ শুনেছেন, তারা সৎ হবেন, বিবেকবান হবেন। এবং এই করতে যেখানে দাঁড়ায় এবং যেখানে ওরাও দাঁড়ান এবং রাজনৈতিক দল যেখানে দাঁড় করায় শুধু কতগুলো তাদের সুযোগ সুবিধা দিয়ে, বা আমরা যখন দেখছি এটা খুব মারাত্মক। আমার আশা যে পুলিশে যারা চাকরি করেন, প্রশাসনে যারা আছেন, কিছু মেরুদণ্ড বা মানুষ, কিছু বিবেকবান মানুষ আমরা এখনো দেখি যারা নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন। তাদের উপরে চাপ সেটাও যে কিভাবে তৈরি করা সেটাও আমরা দেখি। আমার আশা এটা যদি অবস্থার পরিবর্তন না হয় আগামী দিনগুলো কিন্তু বিপজ্জনক হবে। আজকে আমি যেটা বলছিলাম যে জনতা পার্টির সময় তো এই সুপারিশগুলো গ্রহণ করা হয়নি, তখন রাজনীতিবিদরা সেই সময় আপত্তি করেছিলেন। এবং এই যে রেকমেন্ডেশনগুলো বলা হয়েছে যে জনতা পার্টি পুলিশ আনসারেবল হবে শুধু শাসক দলের কাছে নয়, কারণ পুলিশ এই অর্গানাইজেশনকে মিসইউজ করা হয় যে কোনো রাজ্যে, যে কোনো রাজনৈতিক দল, যে কারণে আনসারেবল হবে একটি কমিটির কাছে, যে কমিটিতে আমাদের শাসক দলের যিনি প্রধান তিনি থাকবেন, বিরোধী পক্ষের যিনি দলনেতা তিনি থাকবেন, এবং কয়েকজন বিশিষ্ট অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনীতির আমাদের সেই রাজ্যে তারা থাকবে। পুলিশ তাদের কাছে আনসারেবল হবে। কিন্তু এইটাকে মানে এখানে তো একটা সিভিল সোসাইটির ভূমিকা থাকবে। আপনি যে স্পেসটার কথা বলছেন, দেখুন এটা কমিটির রেকমেন্ডেশন ছিল। কথার মাঝে একটু তারপর আপনি বলবেন না, প্রশ্ন করছি আপনাকে, শেষ করার পর প্রশ্ন করুন না। এবং এটা কিন্তু সবকটি রাজনৈতিক দল একসঙ্গে হয়ে তারা কিন্তু এটাকে তারা ইমপ্লিমেন্ট করতে দেননি, এবং যে কারণে কিছু পুলিশ অফিসার সুপ্রিম কোর্টে গিয়ে কিছুটা এর মধ্যে আনার চেষ্টা করে, যেটা খুব একটা কনসলিডেট করেনি। কিন্তু যখনই যারা সেই রাজনৈতিক দল যখন শাসক দল থেকে বিরোধী দলে যান, তাদের তখন মনে হয় না ওটা করা উচিত ছিল, করলে বোধহয় ভালো হতো। কারণ আজকে যারা বিরোধী দলে যখন তারা শাসক দল ছিলেন এগুলো মনে হতো না। যখন তারা সাফার করবেন পুলিশ নিরপেক্ষ না হওয়ার জন্য, পুলিশ শাসক দলের হয়ে কাজ করার জন্য, যখন মানুষ উপরে কোন তারা সুবিচার দেবেন না, যখন পার্শিয়াল পুলিশ হবে, এবং পুলিশ যখন দুর্নীতি পড়ে, এইরকম পরিস্থিতি পুলিশ ক্রমাগত দুর্নীতি যখন হয়, তখন এই শাসক দলের লোকেরা খুব একটা এটা নিয়ে বাধা কামায় না।
কারণ তাদের হয়ে কাজ করে। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে মারাত্মক, এবং শাসক দল থেকে যখন তারা বিরোধী পক্ষে যাবেন তাদের জন্য যে কতটা মারাত্মক, যখন শাসক দল থেকে বাইরে চলে যান তারা কিন্তু প্রতিদিনের জীবনে বাবু আপনার কাছে প্রশ্ন থাকবে যে এইরকম একটা জায়গায় আদালতের কি ভূমিকা হতে পারে, এবং আমাদের রাজ্যে একের পর এক ঘটনায় আদালতের অত্যন্ত উজ্জ্বল এবং গৌরবান্বিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এক, দুই হচ্ছে যে আইন কি বলছে, প্রশাসনের এই যে দল মত নির্বিশেষে কাজ না করে দল মত এবং রং এই তিনটে বিষয়ে বিচার এবং সেটা অনুযায়ী কার্যক্ষেপ, এক্ষেত্রে পুলিশকে কাজ করানোর ক্ষেত্রে কোনো ভূমিকা কি আইন আদালতে থাকতে পারে? দেখুন, এই ঘটনাগুলো দুটো দিক আছে, একটা হচ্ছে সাংবিধানিক দিক, আর একটা আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে বা ভারতীয় দণ্ডবিধি আছে তার মধ্যে। সাংবিধানিক দিকটা হচ্ছেই যখন একজন নিঃস্ব মানুষ একজন মন্ত্রীর কাছে দাবি করছেন ঘরটা বানিয়ে দেয়া হোক, মন্ত্রীর উত্তর হচ্ছে, রেগে গিয়ে উনি বললেন যে আমি কি তোমার থেকে পয়সা নিয়ে রেখেছি যে আমায় কাল থেকেই বানাতে শুরু করতে হবে। এটা হচ্ছে নেচার। আমি বলছি না যে উনি এটা এতে বলেছেন, কিন্তু এটা প্রমাণ করে তার নেচারটা কি, মানুষের পরিস্থিতি হতে পারে। আমি যেটা বলছি এখানে যে ঘটনাটা হচ্ছে, মন্ত্রী কিন্তু তার মানুষের, নিঃস্ব মানুষের যে সাংবিধানিক অধিকার, একটা ঘর যদি নষ্ট হয় সেই ঘরটাকে বানিয়ে দেওয়া একটা সরকারের কাজ, সেই মানুষ সেই দাবি করছেন। এই দাবি মন্ত্রীকে শুনতে হবে। মন্ত্রী বলেছেন অলরেডি আগে, সংবিধানের জীবনের অধিকারের মধ্যে এটা পড়ে। 2 নম্বর, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের জায়গাটা, তদন্তের জায়গাটা। একজন মানুষ সম্পর্কে অভিযোগ হচ্ছে, অভিযোগ করছেন কারা? যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই জায়গায় বোধহয় যাদের নামগুলো অভিযোগে উঠে আসছে, তদন্তের প্রয়োজনে, সত্য ঘটনা উন্মোচনের স্বার্থে তাদেরকে তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজন আছে, তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। 2 নম্বর একটা ঘটনা, আমি বীরভূমের ঘটনার প্রসঙ্গে দেখুন, আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে তার সেকশন 321, তাতে রাজ্য সরকারের ক্ষমতা আছে কোনো একটা কেসকে উইথড্র করবার জন্য। কিন্তু একটা কেস যখন চলছে, হঠাৎ করে একটা রাজনৈতিক ঘটনা, যে অভিযুক্ত যারা তারা বোধহয় দল বদল করে নিল, ঠিক তারপরে পরে এই 6 মাসের মধ্যেই সেই কেসটাকে তুলে নেয়া, এটা বোধহয় রাজনীতিকরণের মধ্যেই পড়ে। আমাদের প্রচুর অভিযোগ আছে এই পিপি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সেকশন 24 সিআরপিসি তার ইমপ্লিমেন্টেশন নিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় দেখেছি, কোনো নির্দিষ্ট সময় বলে নয়, এই পিপি অ্যাপয়েন্টমেন্টের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কিন্তু বেশিরভাগ সময় রাজনীতিকরণ হয়ে এসছে। এখনো পর্যন্ত আছে, ল কমিশনের রিপোর্ট আছে কিভাবে অরাজনৈতিক পদ্ধতিতে পিপি অ্যাপয়েন্ট করা যায়, কিভাবে স্পেশাল প্রসিকিউটর আমরা দেখেছি এই গার্ডেন রিচ কাণ্ডে নবকুমার ঘোষ, তিনি বিখ্যাত আইনজীবী, যিনি আগের সরকারের সময় বিভিন্ন কেসে স্পেশাল পিপি ছিলেন। দুলাল ব্যানার্জি থেকে আমেরিকান সেন্টার হামলা থেকে খাদিম কাণ্ড সব, কিন্তু বোধহয় এখনো অনেকগুলো কেসের সঙ্গে উনি যুক্ত। হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া, সেটাই তো রহস্যজনক যে গার্ডেন রিচ থেকে সরতে হলো। কথা জানি টাইমে বহু সময় বহু জায়গায় সময় দিতে পারেন। আমি এই কথাটা কিন্তু রাজনীতির কথা বলতে চাইছি। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে মানুষটি পিপির কাজ কি, ক্রাইম কি, একটা স্টেটের বিরুদ্ধে একটা অপরাধ, এটাতে তো রাজনীতি কোন দল চালাচ্ছে সেটা নয়। সেখানে দেখতে হবে যে স্টেট মেশিনারি কি করছে। স্টেট মেশিনারি সে লয়ার দেবে, তার লয়ারের যোগ্যতা থাকতে হবে, তার ভিত্তিতে লয়ারের গুণের ভিত্তিতে। আরেকটা থাকবে যে দেখুন, খুনের মামলায় যারা অভিযুক্ত সেই মামলায় মেরিট নেই, সেই মামলা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু অম্বিকেশ বাবু কিংবা শিলাদিত্য তাদের বিরুদ্ধে মামলা তোলা হলো না। অম্বিকেশ বাবুর ক্ষেত্রে মানবাধিকারের কমিশনের ওই রকম সুপারিশ যে 50,000 টাকা ক্ষতিপূরণ, বিভাগীয় তদন্ত, এ নিয়ে আজকে চিন্তা করছে। শুধু পশ্চিমবঙ্গ অম্বিকেশ বাবুর কথা, আমি আজকে যখন আসছিলাম, একজন ব্যক্তি আছেন কুণাল গুহরায়, তিনি একটা SMS পাঠিয়েছিলেন, সেই SMS এর কারণে তার ফোন ব্লক করে দেওয়া হয়েছিল। সেটা সুপারিশ করছেন কি একটা থানার অফিসার, তিনি সুপারিশ করছেন যে সিকিউরিটি রিজনে তার ফোন ব্লক করা হবে। কেন করা হবে? অম্বিকেশ বাবুর কথাই ধরুন, উনি একটা মেল পাঠিয়েছিলেন, ইমেল পাঠিয়েছিলেন, ব্যঙ্গাত্মক কথা। সেটা একটু আগে শ্রমিকবাবু বলছিলেন যে রাজনীতি থেকে উইট উঠে যাচ্ছে, উইট তো থাকবেই। একটা মজা তো হতো, আমার ভালো লাগতো আগে যখন বিভিন্ন দেয়ালে কার্টুন থাকতো, হঠাৎ দেখলাম
যে গত 5-7 বছর 8 বছরের দেয়াল থেকে কার্টুন ভোটের আগে সে কার্টুনের পরিমাণটা কমে যেতে শুরু করলো, করেছে। এই উইকটা কিন্তু চলে যাচ্ছে। ওটা কিন্তু কার্টুন ছিল না, ওটা কোলাজ কার্টুন, যেটা এখনো আমাদের দেশে আসেনি। সেই সম্পর্কে সেটা বিচারাধীন, সেটা বিচারাধীন, সেই বিষয়টি বিচারাধীন, সেই বিষয়টি বিচারাধীন, সেটা বিচারাধীন, বিচারাধীন একটা বিষয়। আজকে 66 এ সম্পর্কে এটা অম্বিকেশ বাবু কখনো পাঠাননি। কি বলছেন আপনি? অম্বিকেশ বাবু তো সেটা পাঠাননি। সোমনাথ বাবু, আরে সোমনাথ বাবু আপনি কিসের সঙ্গে কি বলাচ্ছেন? না না না, এক সেকেন্ড, ভালগার হতে পারে, সবাই বাবু এক মিনিট হতে পারে, দুটোর মধ্যে তফাৎ আছে। সোমনাথ আপনি কি আপনি দেখা সোমনাথ বাবু কিছু উইটি হতে পারে, আরে ভালগার হতে পারে। ওই ছবি আমার দেখানোর দরকার নেই, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। একটা সোনার কেল্লার, একটা সোনার কেল্লা এবং ভেনিস, সেখানে একটা কার্টুন আছে, মমতা ব্যানার্জি মুকুল্লায় ছবিটা দেখানো আছে, লাল বর্ডার করা আছে, আপনি দেখবেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, লাল বর্ডার করে এরকম ভাবে মেনশন করা আছে, একটা লাল কিন্তু ঠিক মমতা ব্যানার্জি চুলের শীতের উপর দিয়ে তুলে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আপনি আমি করছি, আমি দেখেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় খুনের চক্রান্ত বলেছেন, কিন্তু আর কিছু বলেননি। ভালগার নয়, যদি কিছু ভালগার হয় সেক্ষেত্রে আইন ব্যবস্থা নেয়, ভালগার জিনিসকে রাখা যায় না, কমিউনিকেট করা যায় না। সেই জন্য 66 এর সম্পর্কে সারা দেশের বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে পর্যন্ত আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে আদৌ এই 66 এর প্রয়োগটা কিভাবে করা যাবে। আমাদের এখানে বলে না, মহারাষ্ট্রের ঘটনা আমরা দেখেছি, 66 এ নিয়ে আলোচনা হচ্ছে, আইনজীবী মহলে হচ্ছে, কোর্টের সামনে আছে। অম্বিকেশ বাবুকে এখানে একটা মানে অপমান, তার মতন একজন অধ্যাপক, যে কোনো অধ্যাপক কিন্তু কোনোদিনও জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে উনি কার্টুন করেন একজন কখনো জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কার্টুন এনে কোনোদিন আপত্তি করেননি। এইখানেই হচ্ছে রাজনীতির দ্বিচারিতা। আর একটা বিষয় আমি পরে আসবো, আমাকে আরো দ্রুত আরেকটা বিষয় আসতে হবে, সেটা হচ্ছে জমি, যেখানে এই কিছুক্ষণ আগে পুরনো তৃণমূল নতুন তৃণমূলের কথা হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা সৌগত রায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন কয়েকদিন আগে, কি বলেছিলেন যে আমাদের রাজ্যে জমির যে অবস্থা তাতে বড় শিল্প হবে না, ছোট এবং মাঝারি শিল্প হবে। আর সেই কথা নিয়ে বিতর্ক। পার্থ চট্টোপাধ্যায় বললেন যে তার ব্যক্তিগত মত। ঠিক কি বিতর্ক সেটা আপনাদের দেখাবো, তারপর আমি আসবো আমার পরবর্তী বক্তার কাছে। দেখুন, I will say that West Bengal is a land scarce state. পশ্চিমবাংলার অর্থনৈতিক উন্নতিতে বা শিল্পোন্নতিতে বড় শিল্প বেশি আনার কোনো সুযোগ নেই। এখানে যে জমির সমস্যা, West Bengal is a land scarce state and is the second most densely populated state in the country. In the context of less availability of land for industry, the government's intention is to focus on development. Government intention should be to focus on development of MSME. জমি নিয়ে সরকারের অস্বস্তি বাড়িয়েই চলেছেন সৌগত রায়। মুখ্যমন্ত্রীর শিল্প উপদেষ্টা পদ থেকে তার পদত্যাগের খবর নিয়ে দমদমের তৃণমূল সাংসদ এখনও স্পষ্ট করে কিছু না বলতে চাইলেও দলের অন্দর থেকে সমালোচনার ঝড় সত্ত্বেও তিনি যে অবস্থান পাল্টাতে রাজি নন তা বারবার বুঝিয়ে দিচ্ছেন। আর সৌগত তার অবস্থানে যতই অনড় হচ্ছেন ততই অস্বস্তি বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাকরণ সূত্রে খবর, সৌগতর মন্তব্যের জেরে তার অস্বস্তি এতটাই চরমে উঠেছে যে উপদেষ্টা পর্ষদ ভাঙার নির্দেশ পর্যন্ত দিয়ে দিয়েছেন তিনি। আর দাঁতের ব্যথা সারাতে মুখ্যমন্ত্রী যখন দাঁতই উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, তখন তার শিল্প সেনাপতি পার্থ চট্টোপাধ্যায় বর্ষিয়ান সৌগত রায়কে পুরোপুরি আক্রমণের রাস্তাকেই শ্রেয় বলে বেছে নিয়েছেন। ইংরেজি ম্যাগাজিন আউটলুককে দেওয়া এক সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, আমরা যখন চেষ্টা করছি বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে, তখন সৌগতদা বলছেন বিনিয়োগকারীদের এখানে আসার প্রয়োজন নেই, কারণ এখানে বড় শিল্পের জন্য জমি নেই। আমি খুব হতাশ। উপদেষ্টা পর্ষদে শ্যাম পিত্রদা, নারায়ণ মূর্তিজি, কিরণ কার্নিকের মতো বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন, কিন্তু সৌগতদা ভাবছেন তিনি বেশি জ্ঞানী, বেশি স্মার্ট। মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদে কি কাছাকাছি জমি আছে? আমরা কলকাতা থেকে মোটামুটি দূরত্বের মধ্যে জমি দিতে পারি। হলদিয়া, কল্যাণী কত দূর? যখন বাংলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, তখন এ ধরনের হালকা মন্তব্য করা অপরাধের সমান। সৌগতদা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের কথা বলছেন, কিন্তু এগুলি শুধুমাত্র বড় শিল্পের অনুসারী হয়ে থাকতে পারে। রবিবার সৌগতর মন্তব্যকে তার ব্যক্তিগত আখ্যা দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এটা তার ব্যক্তিগত অভিমত, এটা দলের সঙ্গে মুশকিল কি? আমি বলছি, তাকেও বলেছি যে তা পাঠিয়ে দিচ্ছি,
যারা বলছেন এটা মুশকিল হাসান আমরা সরকার, আমাদের কাছে পাঠিয়ে দিক, আমরা দেখে দেবো। বিতর্ক তৈরি না করে সমস্যার সমাধান করুন। আমি আবার বলছি, জমি কোনো ইস্যু নয়। কিন্তু শিল্পমন্ত্রীর শত চেষ্টা সত্ত্বেও সৌগত রায়ের অবস্থান যে রাজ্য সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল, যার জেরে শিল্পমহলে আরো ভুল বার্তা যাবে বলেই মনে করছে তারা। এরই সঙ্গে কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য রাজ্য সরকার জমি নেবে না বলে বিধানসভায় যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার ফলে বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ নিয়েও সংশয় আরো জোরালো হয়েছে। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে জমি নিয়ে সমস্যার কথা মানলেও তার সরকার যে ওই কাজের জন্য জোর করে জমি নেবে না তা ফের স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ উন্নয়নের কাজে যে বাধা জমি তা কার্যত স্বীকার করে নিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বভাবতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী নিজেই যখন পরোক্ষে জমি জটের কথা স্বীকার করে নিচ্ছেন, তখন সৌগত রায়ের বক্তব্যে তার আপত্তি কোথায়? এবিপি আনন্দ। মেহেদা, এই উপদেষ্টা পদ যখন তৈরি হয়েছিল তখনই একটা বিতর্ক হয়েছিল যে কার উপদেষ্টা, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা না সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টা। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু সৌগতবাবু শিল্প এবং তথ্য প্রযুক্তি দপ্তরের উপদেষ্টা হিসেবে 16টা চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। শোনা যাচ্ছে একটারও উত্তর আসেনি, এবং তারপর বেঙ্গল লিডসে কথা ছিল তার শিল্পনীতির খসড়া পেশ করবেন, সেটাও ঠান্ডা জলে। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর, যেটা মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, সেখানকার সচিব আর.ডি. মিনাকে চিঠি লিখেছেন এবং বলেছেন ল্যান্ড ব্যাংকে জমি কি অবস্থায় আছে। মিনা উত্তর দিয়েছেন এরকম কোনো ল্যান্ড ব্যাংকই নেই। কি বলবেন, এই রাজ্যের শিল্প কি মানে সত্যি সত্যি প্রশ্নটা আসে যে জমি নেই তাহলে আকাশে হবে? সবারই জমি প্রসঙ্গে আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু এর আগে যে আলোচনা হলো সে বিষয়েও আমি আমার বক্তব্য রাখতে পারি, সুযোগ নিশ্চয়ই আমি পাবো। অবশ্যই। বিষয়টা হচ্ছে যে সৌগত বাবুর বক্তব্যের মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে উনি বলছেন জমি নেই, বড় শিল্পের জন্য জমি নেই, সেই কারণে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে আমাদের নজর দিতে হবে। আরেকটা দিক হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পনীতি হিসাবে আমাদের সামনে কি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমরা জোর দেবো না বড় শিল্পকে আমরা জোর দেবো। এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী কয়েকটি জায়গায় খুব পরিষ্কারভাবে বলেছেন যে বড় শিল্পের থেকেও কিন্তু তিনি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে জোর দেবেন। এর আগে কিন্তু তিনি একাধিকবার বলেছেন। মাটি উৎসবে গিয়েও তিনি মাটি উৎসবে গিয়েও তিনি সে কথা বলেছেন, এবং এ পর্যন্ত তিনি বলেছেন এই যে যারা বাউল গান সংস্কৃতি কর্মী তা ইত্যাদিতে উল্লেখ করে তিনি বলেছেন এটাও শিল্প। সুতরাং শিল্প সম্পর্কে যে ধারণার কথা, মানে প্রায়োরিটি কাকে দেবো যে ধারণার কথা যে সৌগতবাবু বলেছেন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো কিন্তু অমিল নেই। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে আরেকটি জায়গায়, সত্যি কি জমি আছে, বৃহৎ শিল্পের জন্য যথেষ্ট জমি কি আছে না নেই? এই যে তর্ক, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌগত রায়ের যে বক্তব্য তার সঙ্গে অমিল খুঁজে পাচ্ছি। কাটোয়ায় তো দেখা যাচ্ছে বাস্তব জায়গাগুলো দেখা যাচ্ছে যে সেইখানে কিন্তু জমি নেই। আমি আপনাকে থামাচ্ছি না, শুধু আমি যেটুকু অধিগ্রহণ হয়েছে বাম আমলে। পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে যে কথা সুমনরা দেখালো ওদের চ্যানেলে, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য নয়। পার্থ চট্টোপাধ্যায় স্টেটমেন্ট করেছেন যে যদি বড় শিল্প না থাকে তাহলে ক্ষুদ্র ছোট শিল্প থাকবে না, ওদের বড় শিল্প হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এটা খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন, কিন্তু তিনি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ যাই থাক আপনার মত, যাই থাক, ক্ষুদ্র শিল্পে জোর দেবেন বা জমি অধিগ্রহণ সম্পর্কে আপনার যে ভিন্ন বক্তব্য থাকতে পারে। মুখ্যমন্ত্রী বলছে যেমন NS-34 জমি পাওয়া যাচ্ছে না ফ্লাইওভার করে দিতে। হ্যাঁ, পরিষ্কার জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, ফ্লাইওভারের জন্য তো জমি চাই, ফ্লাইওভার হবে, ফ্লাইওভারের জন্য তো জমি চাই না। যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের শিল্প নীতি বলে পরিষ্কার কিছু নেই। তারা কি করতে চাইছেন, এবং পার্থ চট্টোপাধ্যায় বারবার বলছেন, আপনাদের টিভিতে দিচ্ছেন, তিনি বলছেন যে আসুক, জমি চাইলে নিশ্চয়ই পাবে। কলকাতার আমরা নিশ্চয়ই বলছি না যে কলকাতার উপরই শিল্প করতে হবে, ঠিক কথা উনি বলেছেন। কলকাতা থেকে অদূরবর্তী জায়গাগুলোতে তিনি জমি দিতে রাজি আছেন, কিন্তু আবার তার প্রশাসকরা বলছেন, তার অন্যান্য কর্মকর্তারা বলছেন যে না জমি নেই, ল্যান্ড ব্যাংক বলে কিছুই নেই।
এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। একটা অদ্ভুত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, অদ্ভুত পরস্পর বিরোধিতা মন্ত্রীদের মধ্যে, এবং সেই কারণেই বোধহয় শিল্প মার খাচ্ছে এবং শিল্পপতিরা উদ্যোগী হচ্ছেন না যে এই যে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর যে সরকার, এই সরকারে গিয়ে আমরা ফেঁসে যাব, সেই কারণে তারা হয়তো আর এগুতে চাইছেন না, এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সুকুমার রায়। না, আপনাদের আমলে শিল্পনীতি সম্পর্কে একটু বলার মনে হয় দরকার আছে। না নিশ্চয় বলুন না, কিন্তু সেটা বিষয় হয়, আপনি বলবেন তো। যেমন সোমনাথ বাবু একটা প্রশ্ন করলেন শ্রমিক লাহিড়িকে, দুজন শ্রমিক আছে বলে বলতে হচ্ছে যে আপনাদের 34 বছরে আপনারা তো মানুষকে গরিবের থেকে আরো বেশি গরিব করে দিয়েছেন, এটা বললেন। 34 বছরটা একবার ওনাদের ছুঁয়ে যেতেই হবে। কিন্তু আজকেই টেলিগ্রাফে দেখলাম যে বিহারে ভারতবর্ষের সবচেয়ে বেশি গরিবের বাস হচ্ছে বিহারে। আজকে টেলিগ্রাফে পরিষ্কার বক্স করে দিয়ে দিয়েছে। আর বিহারে বাম শাসন ছিল বলে তো আমি জানি না কোনো সময়। তো এই যে চেষ্টা, এবং আপনি পুলিশ কমিশনে যে রিপোর্ট পড়ে শোনালেন রেকমেন্ডেশন, সেখানেও বলছেন ইন দি কান্ট্রি, তা স্টেটের কথা বলেননি, পার্টিকুলার কোন স্টেটের কথা বলেননি। এটা হচ্ছে গোটা ভারতের কথা নয়, গোটা ভারতবর্ষের রোগ এটা। আমি যেটা পয়েন্ট আউট করতে বলছি, আমি যেটা উল্লেখ করতে চাইছি, এটা হচ্ছে গোটা ভারতবর্ষের রোগ এটা। সুতরাং বিশেষ করে একটা জায়গাকে বারবার করে উল্লেখ করে তো চলবে না। তো যাই হোক, এটা পরিষ্কার যে জমি অধিগ্রহণ, শিল্প নীতি পরিষ্কার কিছু নেই এই পশ্চিমবঙ্গ সরকারের, এবং সেই কারণে আমরা কিছু শিল্প এখানে গড়ে উঠতে দেখছি না। বাউল গান টান হচ্ছে, অবশ্য মাটি উৎসব হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, বাউল গান হচ্ছে, সেগুলো হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, অনুদান দেওয়া হচ্ছে, এ সমস্তগুলো চলছে। কিন্তু শিল্পের উন্নতি, যেটা কর্মসংস্থান, যেটা আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা, সেটা যেটা শ্রমিক ভট্টাচার্য যেটা উল্লেখ করেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন, যে রাজ্যের যে মূল সমস্যাগুলো, সেই মূল সমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, এবং সেখান থেকে দৃষ্টি সমস্ত ঘুরে যাচ্ছে এইসব ছোট 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 ছোট, ওই মুখ্যমন্ত্রী বলেইছেন ছোট ছোট ঘটনা, সেসব ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে গোটা জিনিসগুলো ঘুরে যাচ্ছে। আমি যে আগের যে আলোচনা হলো, সেই আলোচনা প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই। যে বীরভূমে তারা প্রত্যাহার করে নিচ্ছেন, প্রত্যাহার করতে চাইছেন মামলা 23 জনের বিরুদ্ধে, তারা দল পরিবর্তন করেছেন, সেটি কারণ হতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য যে সত্য, তাহলে কি ওই ভদ্রলোক খুন হয়েছিলেন, সেটা কি সত্য না সত্য নয়? তাহলে খুন কেউ করেছিল? তাহলে 23 জনের বিরুদ্ধে যদি মামলা প্রত্যাহার করা হয়, তাহলে কার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে? নাকি খুনের মামলা হবে না, মানে খুনের বিচার হবে না, যে খুনি সে অধরাই থেকে যাবে? সেটা কিন্তু সরকারকে পরিষ্কার করতে হবে, মামলা প্রত্যাহার করে নিলেই চলবে না, এটা তো নৈতিক দায়িত্ব। অন্যদিকে যে ঘটনাটা মহেশতলায় ঘটেছে, একটা কথা বলা হচ্ছে রাজনীতি করা হচ্ছে, অনেকে এখানে আলোচনা প্রসঙ্গ বলছেন, যে অভিযোগ করছেন যেটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। দেখুন, একটা ঘটনা ঘটেছে, ওম প্রকাশ বাবু বলছেন ম্যানমেড, এমনকি সোমনাথ বাবু নিজে স্বীকারও করে নিয়েছে, তৃণমূলের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব আছে, তিনি প্রকাশ্যে স্বীকার করে নিলেন। সেখানে একটা দলাদলি আছে, নতুন ঢুকেছেন যারা, কোত্থেকে এসছেন, তারা এসে তৃণমূলকে কলুষিত করে দিচ্ছে, দূষিত করে দিচ্ছে। দেখুন, আমি 1.5 ঘন্টা ধরে চুপ করে আমি যেটা বলতে চাইছি যে ঘটনা, আমি তো উল্লেখ করছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, একটা ঘটনা যখন ঘটেছে, সেইখানে সরকারের যে ভূমিকা, পুলিশের যে ভূমিকা, সেই সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হবে কি হবে না। যদি আমি আলোচনা করতে যাই, তাহলে কি আমি রাজনীতি করছি? আমি তো আজকে রাজনৈতিক দল হিসেবে তার সরকারের বিরোধী দলে আছি, কিন্তু সোমনাথ বাবুরা তো সরকারি দলেই আছেন, দলে থাকা সত্ত্বেও তারা কিন্তু সমালোচনা করছেন, এবং তারা কিন্তু এর বিরুদ্ধে বলছেন, তারা কিন্তু এই প্রশাসনের ভূমিকাতে খুশি নন, প্রশাসনের ভূমিকাতে তারা খুশি নন। এবং এটা পরিষ্কার, যদি আমি বলি, প্রশ্ন করি, যে 4 মাস আগে যখন আগুন লেগেছিল, তার তদন্ত এখনো কেন হলো না? সেখানে যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন, তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? সেটা কি রাজনীতি? আমি যখন সরাসরি প্রশাসনকে জিজ্ঞেস করবো, প্রশাসন তো নিশ্চয়ই প্রশ্নে, জনসাধারণের প্রশ্নের উত্তর দিতেই হবে। এখন তারা যদি বলেন যে প্রশ্ন করলে আমাকে পুলিশে তুলে নিয়ে যাবে, জেল হাজতে দেবে,
তাহলে তো এটা অরাজকতার ব্যবস্থা, এটা তো গণতন্ত্র নয়। আর একটা প্রশ্ন হচ্ছে, বারবার বলা হচ্ছে শেখানো, ওই যে টিভিতে যারা বলেছেন যে সমস্ত মহিলারা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমার একটা মানে ধারণা সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যা কিছু ঘটনা ঘটছে ওই শেখানো, তাহলে সাজানো, তাহলে ছোট্ট ঘটনা আগে থেকেই বলে দেওয়া। মেহিদা বলছেন অরাজকতা, অর্থাৎ না না, অর্থাৎ জিনিসটাকে লঘু করে দেওয়া। আমার কথা হচ্ছে যে ফিরহাদ হাকিম সাহেব বলছেন যে ওই ছেলেটি উত্তেজনার, ওই কি নস্কর, উত্তেজনা সৃষ্টি করছিল, প্রতাপ নস্কর উত্তেজনা সৃষ্টি করছিল। সে নিজে বলছে আমি তৃণমূল কর্মী, তার একটা দায়িত্ব ছিল, রাজনৈতিক কর্মী, ঘটনা এত বড় ঘটনা তার পাশে ঘটে গেছে, সে দেখতে গেছে, সে প্রশ্ন করেছে, তো সেটা যদি উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে এবং পুলিশের বক্তব্য সংবাদপত্রে পড়লাম যে মন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন ছিল, এতই যদি নিরাপত্তার প্রশ্ন তাহলে মন্ত্রীরা না গেলেই পারেন। আমার মনে হয় তারা বাড়িতে বসে বসেই তারা এই করতে পারে। বলছেন অরাজকতা। আরেকটা ঘটনা প্রতিপক্ষ অনুষ্ঠানের এই শেষ পর্বে আপনাদের সামনে রাখতে চাইব, যে পেশা এখনো পর্যন্ত আমাদের চারপাশে দেখা পেশাগুলোর মধ্যে অন্যতম মহান এবং শ্রদ্ধেয় পেশা, সেই চিকিৎসকের পেশা, সেই চিকিৎসা যারা করেন, সেই মহান মানুষগুলোর পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা উত্তর দিনের আগামী দিনের চিকিৎসক, তাদের ঘটনা আমরা ভাবতে ভালোবাসবো এবং ভাবতে চাইবো যে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সেই ঘটনা এসেছে এবং সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। এনআরএস হাসপাতাল আমরা সবাই জানি সরকারি হাসপাতালের একটা বড় দায়িত্বভার এবং যে কর্মপদ্ধতি, যেভাবে সরকারি হাসপাতাল চলে তাতে হাউস স্টাফ এবং ইন্টার্নদের ওপর সেই সিস্টেম অনেকাংশে দাঁড়িয়ে থাকে। চিকিৎসার ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যাদের ছাড়া যে কোনো দিন, যে কোনো ঘন্টায় সরকারি চিকিৎসা পরিষেবা মুখ থুবড়ে পড়বে। অথচ এনআরএস হাসপাতালে আমরা ঠিক কী দেখলাম? এনআরএস হসপিটালে আমরা দেখলাম যে ইন্টার্নরা সবাই দল বেঁধে 3টে বাস নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন। যেতেই পারেন, অবশ্যই তারা এই যে হাড় ভাঙা পরিশ্রম করেন তারপর ছুটি কাটাতে যাওয়াটা অত্যন্ত সঙ্গত, বাস্তবসম্মত অধিকার, কিন্তু সবাই একসঙ্গে, যেখানে এনআরএস হাসপাতাল রোববার ছুটির দিনে কার্যত ধুঁকছিল। দেখাবো আপনাদের। এনআরএস হাসপাতালে রোগীর লম্বা লাইন, কিন্তু কর্তব্য ভুলে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে তাজপুরের সি বিচে তখন জল কেলিতে ব্যস্ত 120 জন ইন্টার্ন। অভিযোগ, ওষুধ কোম্পানির খরচেই নাকি এই ভ্রমণ। কিন্তু রবিবার বেশিরভাগ সিনিয়র ডাক্তারই যখন ছুটিতে থাকেন, সেখানে জেনারেল ওয়ার্ড থেকে এমার্জেন্সি হাসপাতালে সর্বত্রই যে ইন্টার্নদের থাকার কথা, তারাও না থাকায় চূড়ান্ত নাকাল হতে হয় রোগীদের। রোগীদের ফেলে রেখে তো কখনোই যাওয়া উচিত না আমার মনে হয়। তো আমরা তো অনেকক্ষণ ধরে আসছি, কোনো ডাক্তার এখন রোগীর কোনো চিকিৎসাই হচ্ছে না। এখন ওনার আনন্দ করছে, আমরা এখন দুঃখ ভোগ করছি, আমাদের কষ্ট হচ্ছে। সবার আগে দায়িত্ব ডাক্তার হয়েছেন, আগে ওনার কাজ পেশা রোগীর সেবা করা, সেটাই করা উচিত, সেটাই মূল লক্ষ্য থাকা উচিত। মেডিকেল কলেজগুলিতে ইন্টার্নদের কাজ কি? এমবিবিএস পাশ করার পর এই ইন্টার্নরা হাসপাতালে কাজ করেন প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে। তারপর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছ থেকে রেজিস্ট্রেশন পান। মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে রোগীদের প্রবল চাপের মুখে বহু ক্ষেত্রেই এই ইন্টার্নরাই ভরসা। তাই এনআরএসের মতো ব্যস্ত মেডিকেল কলেজ হাসপাতালের 120 জন ইন্টার্ন যদি একসঙ্গে ছুটিতে চলে যান, তাহলে পরিষেবা বিঘ্নিত হবে, এটা বলাই বাহুল্য। এমনটাই মত বহু চিকিৎসকের। এই যে ওয়ার্ক ফোর্স, দেখা যায় যে ছুটির দিনে বা যে কোনো অনেক সময় অড ওয়ার্কিং আওয়ার্সে ইন্টার্নদের কিন্তু একটা রোল থাকে। একসঙ্গে সবাই না গিয়ে যদি তারা ব্যাচে যেতেন তাহলে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা অনেক ভালো হতো। ইন্টার্ন যদিও রেজিস্টার্ড ডাক্তার, রেজিস্ট্রেশন তাদের হয়নি, তারা কিন্তু মেডিকেল কলেজের পুরো ব্যাপারটা নিয়ে অনেকটাই অবহিত থাকেন। যদিও এনআরএস এর অধ্যক্ষ কিন্তু এমনটা মনে করেন না। ইন্টার্নদের আড়াল করার প্রবল চেষ্টা তার। সানডে বন্ধ থাকে তো গেছে, আমি বলবো না ভালো কাজ করেছে, সানডে আউটডোর বন্ধ থাকে, ওদের ক্লাসও থাকে না। ভ্রমণরত ইন্টার্নদের আড়াল করতে অধ্যক্ষের একের পর এক যুক্তির অবতারণা, কিন্তু সাংবাদিক নিগ্রহের ঘটনায় মুখে কুলো। আমার কলেজের আমি কই জানবো? আমি হাউ ডু আই নো? দিস ইজ সাবজেক্ট অফ ইনভেস্টিগেশন। কে কাকে মারলো আমি হাউ ক্যান আই সে ফ্রম দিস চেয়ার? তো আপনি বলছেন ইট ইজ এ ম্যাটার অফ থানা পুলিশের ব্যাপার, ওরা জানবে, ওরা বলবে, সেটা ইনভেস্টিগেট করে দেখবে। আপনি বলছেন এলিগেশন অল রাইট, কিন্তু আমি তো জানবো না কে কাকে কী করলো।
তবে অধ্যক্ষ সাফাই দেওয়ার চেষ্টা করলেও এনআরএস এর 120 জন ইন্টার্নের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। দ্রুত তদন্ত শেষ করে স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে কলেজের অধ্যক্ষকে। এবিপি আনন্দর খবরের জেরে ভ্রমণ কাটছাঁট করে সোমবার ভোরেই তাজপুর থেকে কলকাতায় ফিরেছেন এনআরএস এর 120 জন ইন্টার্ন। এবিপি আনন্দ। সবাই গেলেন, একসঙ্গে গেলেন, দল বেঁধে গেলেন, কিন্তু তারপর দল বেঁধে সাংবাদিকদের পেটালেন। সাংবাদিক প্রহিত হতো এই ঘটনায়। অবশ্য গ্রামবাসীরাও তাদের বিক্ষোভ জানিয়েছেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, এবং কেন, কি কারণ গ্রামবাসীদের বিক্ষোভে তাও দেখুন। সমুদ্র সৈকতে মৎস্য নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের একসঙ্গে 120 জন ইন্টার্নের ছুটি নিয়ে দেদার ফুর্তি ভোগান্তির রোগীদের। কিন্তু তাতে কি এসে যায়? একসঙ্গে না হলে ছুটির মজা কিসের? তবে হাসপাতাল ফাঁকা করে তাজপুরের ছুটি কাটাতে আপত্তি না থাকলেও সমুদ্র সৈকতে সেই ছুটি কাটানোর ছবি তুলতে গেলেই ক্ষোভে ফেটে পড়া। সত্যিই তো বন্ধু বান্ধব সহকারে ছুটি কাটানো কি অন্যায়? না, কখনোই নয়। সে ব্যস্ত মেডিকেল কলেজের ডাক্তার হলেই বা কি এসে যায়? কিন্তু সংবাদ মাধ্যম তার দায়িত্ব পালন করবে, সেটা তো ঘোর অন্যায়। তাই তো রবিবার তাজপুরের সমুদ্র সৈকতে এনআরএস এর প্রায় 120 জন ইন্টার্ন যখন ফুর্তিতে ব্যস্ত ছিলেন, তখন এবিপি আনন্দর প্রতিনিধি সেই ছবি তুলতেই রেগে অগ্নি শর্মা ইন্টার্নরা। এবিপি আনন্দর প্রতিনিধি ঋত্বিক প্রধানকে প্রথমে ছবি তুলতে বাধা দেন তারা। এবিপি আনন্দর প্রতিনিধিকে মারধর করা হয়, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন এবং ক্যামেরা, প্রায় 2 ঘন্টা আটকে রাখা হয়। এরপর কোনো রকমে ছাড়া পেয়ে এবিপি আনন্দর প্রতিনিধি যান থানায় অভিযোগ জানাতে। ইতিমধ্যে সমুদ্র সৈকতে ওই ইন্টার্নদের আচরণে ক্ষুব্ধ গ্রামবাসীরাও তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে এলেও গ্রামবাসীদের শান্ত করতে পারেননি। তাদের দাবি ইন্টার্নদের ক্ষমা চাইতে হবে। শেষ পর্যন্ত রাত গভীর হতে ভিড় একটু হালকা হওয়া মাত্রই পুলিশ ইন্টার্নদের বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এবিপি আনন্দর প্রতিনিধির ভিডিও ক্যামেরা উদ্ধার করার আগেই ইন্টার্নদের সেফ প্যাসেজ করে দেওয়ায় পুলিশের সিদ্ধান্ত ঘিরে উঠেছে প্রশ্ন। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এর আগেও জুনিয়র চিকিৎসকদের হাতে সাংবাদিকদের প্রহিত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও উঠেছে বহুবার এই অভিযোগ। অন্যায় করব, অন্যায় দেখালে সংবাদ মাধ্যমকে মারধরও করব, এহেন মনোভাবের ছবি ফের একবার স্পষ্ট করলেন এনআরএস এর ইন্টার্নরা। দল বেঁধে ছুটি কাটালেন সমুদ্র সৈকতে। খবর সংগ্রহ করতে গেলে চড়াও হলেন এবিপি আনন্দের ওপর। অতীতেও দেখা গিয়েছে ভবিষ্যতের ডাক্তারদের এই রণংদেহী মূর্তি। স্টেথোস্কোপের পরিবর্তে তাঁরাই তুলে নিয়েছিলেন লাঠিসোঁটা, যে খবর তোলপাড় করেছিল গোটা রাজ্যকে। হাসপাতালেই কর্মবিরতি করে তারা প্রমাণ করে দিচ্ছেন যে আমাদের এই রাজ্য একেবারে তাদেরই উপযুক্ত। যে পিরিয়ডে তারা কাজ করছেন না, এটা আনঅথরাইজড অ্যাবসেন্স হিসেবে ট্রিট করা হবে। আজকে যদি আপনি রোগীদের পণবন্দি করে ন্যায্য দাবিতেও আন্দোলন করেন, কে আপনার পাশে থাকবে? পণবন্দি কাকে করছেন? সাধারণ মানুষ। প্রত্যেক চিকিৎসকের মধ্যে যেখানে বাঙালি বনফুলের অগ্নিশ্বর মুখোপাধ্যায়কে খোঁজেন জুনিয়র ডাক্তারদের মারমুখী চেহারা, সেই কল্পনার অবয়বটাই ভেঙে দিয়েছিল। রাজ্যবাসী দেখেছিল লাঠি হাতে অগ্নিশ্বর। 26 সেপ্টেম্বর 2010। অভিযোগ, রাতে এক রোগীর পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগে এসএসকেএমে জুনিয়র ডাক্তারদের উপরে চড়াও হন, আর এতেই মারমুখী হয়ে ওঠেন জুনিয়র ডাক্তাররা। গাছের ডাল ভেঙে রীতিমতো ভাঙচুর শুরু করে দেন। বাদ যায়নি এবিপি আনন্দর অভিধানও। রোগীর আত্মীয়দের মাটিতে ফেলে জুনিয়র ডাক্তাররা মারধর করেন বলে অভিযোগ। এসএসকেএম এর অশান্তির আগুন ছড়ায় চিত্তরঞ্জন কলকাতা মেডিকেল কলেজ আরজি করেও। চলতে থাকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। চূড়ান্ত দুর্ভোগে পড়েন হাজার হাজার রোগী। রাজনৈতিক দলগুলিও বন্ধের আওতা থেকে চিকিৎসা পরিষেবাকে বাইরে রাখেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড় থাকেন। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর চিকিৎসক মহল থেকেও সমালোচনার ঝড় ওঠে। এই যে হাসপাতালে রোগীদের ফেরত দেওয়া হচ্ছে, তার দায় কে নেবে? ডাক্তাররা নিজেদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন, এরকম একটা সিগন্যাল, এরকম একটা বার্তা চারদিকে চলে যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, এই ব্যবহার কিন্তু মেডিকেল প্রফেশনের উপরে যে
লোকের নির্ভরতা যে ভরসা সেটারও ভিতটাও কাঁপিয়ে দিচ্ছে। জুনিয়র ডাক্তারদের লাঠি হাতে এই ছবি দেখে আঁতকে উঠেছিল সবাই। এনআরএস এর ইন্টার্নদের হাতে সাংবাদিকের মারধরের ঘটনা যেন সেই ছবি ফের মনে করিয়ে দিল এবিপি আনন্দ। আমাদের প্রতিপক্ষ অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করছি না, একেবারে ইচ্ছাকৃতভাবে করছি না। তার কারণ আমরা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি যে এই ঘটনা বিচ্ছিন্ন। যারা গেছিলেন সেই 120 জনের মধ্যেও সবাই নিঃসন্দেহে সাংবাদিকদের প্রহার করা বা একসঙ্গে ছুটি নেওয়ার ক্ষেত্রে একমত ছিলেন না। এই বিশ্বাসটাই চিকিৎসকের কাছে আমাদের নিয়ে যায়, চিকিৎসকের প্রতি এই বিশ্বাসই আমাদের আরোগ্যের পথে নিয়ে যায়, যার ফলে এই বিশ্বাসটা আমরা ছাড়তে রাজি নই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমাদের রাজ্যের ডাক্তারবাবুদের সার্বিক মানসিকতা এবং রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির সঙ্গে সঙ্গতিবিহীন, এমনটাই ভাবছি আমরা। তাই এই ছবি দেখিয়ে এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই আবেদন রেখে, সেই অনুরোধ রেখে আজকের প্রতিপক্ষ শেষ করব। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ।